দেখুন, ছোটবেলায় রূপকথার গল্পে পড়েছি আগেকার দিনে রানীরা নাকি রাগ হলেই গোঁসা ঘরে খিল দিতেন, আর তারপর তাদের রাগ ভাঙাতে রীতিমতো কাল ঘাম ছুটে যেত। এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই একের পর এক নেতা যেভাবে দলের ওপর গোঁসা করতে শুরু করেছেন, তাতে শাসক শিবিরের অস্বস্তি কিন্তু দিনে দিনে বাড়ছে। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, মিহির গোস্বামী, শিলভদ্র দত্ত থেকে শুরু করে আজ জিতেন্দ্র তিওয়ারি, তালিকাটা ক্রমশ লম্বা হয়েই চলেছে। শাসক দলের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি নিজের দলের সরকারের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন। বললেন শুধুমাত্র রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিতে দেয়া হয়নি। পাল্টা ফিরহাদ হাকিম বলছেন বিজেপি নাকি কাউকে কাউকে ভুল বোঝাচ্ছে, কেউ যাওয়ার থাকলে চলে যাবে। অন্যদিকে 3 আইপিএসকে কেন্দ্রের ডেপুটেশনে পাঠানো নিয়েও তীব্র হচ্ছে কেন্দ্র রাজ্য চাপানুতর, সে খবরেও আসবো। কিন্তু শুরুতেই আজকে আপনাদের দেখাবো দলের আরেক হেভিওয়েট নেতার গোঁসা। দেখুন, যদি কেন্দ্র কোনো টাকা দিচ্ছে সেটা রাজ্য সরকার যদি বলে যে নেব না, বা রাজ্য কোনো টাকা দেয় সেটা যদি কেন্দ্র বাধা দেয়, তো সেটা তো রাজনৈতিক কারণই হবে। আর কি বলবো, এটা আর কি বলতে পারে। যদি কারোর যাবার থাকে সে চলে যাবে। রাজনৈতিক কারো সবার জন্য মমতা ব্যানার্জি বলে দিয়েছেন দরজা খোলা। দেননি। আমি মনে করি আসানসোল শহরের প্রতি অবিচার করা হয়েছে। আমাকে এখানে আসানসোল কর্পোরেশনের দায়িত্বে যদি আমি থাকি, তো এখানকার অসুবিধার কথা কাকে বলবো? আমি কি বিজেপি নেতাদেরকে বলবো? আমি তো ওনাকেই বলবো, ওনাকে বলেছি, সেটা গোপনে বলেছি। উনি ঠিকভাবে না নিলে কি করবো? আর আসানসোলের মানুষের সঙ্গে বঞ্চনা হচ্ছে, এটা আমি ঠিকভাবে নিচ্ছি না। ক্যালকাটায় সব পাবে, বিধাননগর সব পাবে, আসানসোল মানুষ বঞ্চিত হবে, হাজার হাজার কোটি টাকা রেভিনিউ এখান থেকে যাবে, আর আসানসোল বঞ্চিত হবে। আর আমরা ঠিকভাবে নেবো? যদি কেন্দ্র কোনো টাকা দিচ্ছে সেটা রাজ্য সরকার যদি বলে যে নেব না, বা রাজ্য কোনো টাকা দেয় সেটা যদি কেন্দ্র বাধা দেয়, তো সেটা তো রাজনৈতিক কারণই হবে। আর কি বলবো, এটা আর কি বলতে পারি। অর্থাৎ খোদ তৃণমূলেরই হেভিওয়েট নেতার অভিযোগ, রাজনীতির স্বার্থে কেন্দ্রীয় প্রকল্পের অনুদান থেকে আসানসোলকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার। চিঠির এই বয়ানে ক্ষোভে ফেটে পড়েছেন পুরমন্ত্রী। 2000 কোটি, 5000 কোটি, 500 কোটি এরকম স্মার্ট সিটি প্রকল্পে 50% রাজ্যের কন্ট্রিবিউশন দিতে হয়। সুতরাং স্টেটের পলিসি বলে নয়, আমরা কোনটা পারবো কোনটা পারবো না সেইটা হি শুড ডিসকাস উইথ মি। এই চিঠি দেওয়াটাকে অত্যন্ত খারাপ। কেন চিঠি দেবে? তো যদি স্টেট পলিসি যদি চেঞ্জ করতে হয়, অ্যাজ এ এমএলএ ইউ ক্যান টক টু মি। আমি এর আগেও 7 বার চিঠি দিয়েছি, এটা 8ম বার দিলাম। ভোটের সময় তো মানুষের কাছে যেতে হবে, মানুষ তো বলবে। তো এখনো ওই চিঠি দেন, এখনো যদি করে দেন, 5-6 মাস সময় আছে, এখনো যদি কাজগুলো করে দিতে পারি, তাহলে লোক খুশি হবে যে না ঠিক আছে। তৃণমূলের শীর্ষ নেতার সঙ্গে জেলার হেভিওয়েট নেতার বাকযুদ্ধ এখানেই থামেনি। ফিরহাদ হাকিম যেমন জিতেন্দ্র তিওয়ারির উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন, তেমনি পাল্টা জবাব দিতে দেরি করেননি তৃণমূল বিধায়কও। ও কেন লিখেছে আমি জানি না, কারোর গ্যাস খেয়ে লিখেছে। যদি কারোর যাবার থাকে সে চলে যাবে। সবার জন্য মমতা ব্যানার্জি বলে দিয়েছেন দরজা খোলা আছে, চলে যাও। আমি বলছি না জিতেন যাও, জিতেন আমার ছোট ভাই, আমি এখনো বিশ্বাস করি আমাদের দলের সৈনিক। আমি যদি বলি যে ইমরান খানের গ্যাস খেয়ে উনি বলছেন, তাহলে কি জবাব দেবেন উনি? আমি যদি পাকিস্তানে ওই ইমরান খান আছে, ওনার গ্যাস খেয়ে উনি না জানলে জেনে নিন, আর কি করবো। আমি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে কিছু বলেন, সেটা আমি মানবো, শুনবো। বাকি কে কি বললো না বললো বয়ে গেছে। দিদি আসানসোলকে ভালোবাসেন, দিদি এই আসানসোলকে অনেক কিছু দিয়েছেন, এবং দিদির যারা সৈনিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, তারা যদি আসানসোলকে বঞ্চিত করে, এটা আমি মেনে নেব। ফিরহাদ হাকিম যেমন নিজের অবস্থানে অনড়, তেমনি অনড় জিতেন্দ্র তিওয়ারিও। জিতেনের যে ভুল বোঝা, কেউ এসে বিজেপিতে এগুলো ভুল বোঝাচ্ছে, এগুলো নিয়ে আমাদের সাথে কথা বললেই সমাধান হয়ে যাবে। বিজেপি আইটি সেলের কাজ এখন জাসুসি করা, কার চিঠি, কার প্রাইভেট ব্যাপার, সেগুলোর মধ্যে হস্তক্ষেপ করা। আমি তো ওনাকেই বলবো, ওনাকে বলেছি, সেটা গোপনে বলেছি।
তো গোপনে বলার পরেও যদি উনি মাইন্ড করেন, এটা প্রেসকে দিয়ে দেন, এই চিঠিটা যদি প্রকাশ না আসতো তাহলে বিজেপি জানতেই পারতো না। আমাদের নিজের মধ্যে আলোচনা ছিল, গোপনে আমরা বসে আলোচনা করে নিতাম কি কোথায় কি সমস্যা আছে, ওনারা সমাধান করে দিতেন, আমার শহরে এগিয়ে যেত। এটা তো প্রকাশ আনার দরকার ছিল। এই তরজার মধ্যেই সোমবার রানীগঞ্জে টিডিপি কলেজ এবং রানীগঞ্জ মহিলা কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি, যার জেরে তার রাজনৈতিক পদক্ষেপ ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে। আর এই পরিস্থিতিতে আক্রমণাত্মক হয়েও বিষয়টি মিটমাটের চেষ্টায় উদ্যোগী হয়েছে তৃণমূল। সূত্রের খবর, আসানসোলের পুর প্রশাসককে ফোন করেছেন ফিরহাদ হাকিম। ঠিক হয়েছে মঙ্গলবার সন্ধ্যে 6টায় ক্যামাক স্ট্রিটে একটি অফিসে বৈঠকে বসবেন দুজনে। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন ভোট কুশলী প্রশান্ত কিশোরও, মনোজ বন্দ্যোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও কৌশিক গাতাই, এবিপি আনন্দ। দেখুন, এত ঘটনার ঘনঘটার মধ্যে একটা সৎ স্বীকারোক্তি দিয়ে শুরু করা যায়। ভিডিওটা কিছুক্ষণের জন্য অফ করে দিন এবং কে বলছেন সেই পরিচয়টা যদি মুছে দেয়া যায় তাহলে বিশ্বাস করুন তৃণমূল নেতা বলছেন, এটা কিন্তু মেনে নেওয়া বেশ কঠিন। এবং যেমন তেমন তৃণমূল নেতা নয়, এখনো পর্যন্ত জিতেন্দ্র প্রসাদ তিওয়ারির হাতে কি কি পদ আছে। পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূলের সভাপতি, পাণ্ডবেশ্বরের অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আসানসোল পুরসভার বিদায়ী মেয়র শুধু নন, এই মুহূর্তে আসানসোল পুরসভার পুরো প্রশাসক। অর্থাৎ আমি একেবারে সরাসরি দেবাংশু ভট্টাচার্যের কাছে আসব। দেবাংশু, সেই জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি স্বয়ং বলছেন যে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিতে দেয়া হচ্ছে না। আমি দেখলাম বিকেলে আরেকটা জায়গায় মঞ্চের ওপর থেকে তিনি চেয়ার ছাড়ার কথা বলছেন। অনেকেই বলতে পারেন বিজেপি তো, আমি নিশ্চিত প্রণয় দ্বারা বলতে শুরু করলেন বলে একে একে নিভিছে দেউটি। দেবাংশুর সময় শুরু এখন। প্রথমেই এবিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই এবং আমার সাথে যারা অংশগ্রহণ করেছেন বিতর্কে তাদের সবাইকে। দেখুন, জিতেনবাবু তার নিজেকে এক্সপ্রেস করেছেন এবং একটি চিঠি লিখেছেন যেটা নাকি কনফিডেন্সিয়াল, যেটা আমরা চিঠির ওপরেও লেখা দেখতে পাচ্ছি। কিন্তু যে কথাটা নিয়ে মেইনলি আজকে এই আলোচনা, সেটা হচ্ছে কেন্দ্রের স্মার্ট সিটি। আমরা প্রত্যেকে জানি নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার সময় 100টা স্মার্ট সিটির ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন 2020 সালের মধ্যে এগুলো কমপ্লিট হবে। আজকের দিনে দাঁড়িয়ে সেই গোলটা শিফট হয়ে 2024, 25, 29 অব্দি চলে গিয়েছে। একটাও স্মার্ট সিটি এখন অব্দি গোটা দেশে অ্যালোকেট হয়, মানে এখন অব্দি তৈরি করা যায়নি। এই স্মার্ট সিটির ব্যাপারটা হচ্ছে, স্মার্ট সিটিতে যেটা আমাদের পুরমন্ত্রীও বলেছেন, কেন্দ্রীয় সরকার 50% টাকা দেবে এবং রাজ্য সরকার 50% টাকা দেবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্যের 3টে শহরকে চুজ করেছে, তার মধ্যে রাজারহাট, নিউ টাউন একটা, শিলিগুড়ি একটা এবং আসানসোল একটা। এবং এক্ষেত্রে 50% টাকা রাজ্যকে দিতে হবে। এখন রাজ্য নিজের যে কোষাগার থেকে এই টাকাগুলো দেবে, তার মধ্যে অলরেডি 85,000 কোটি টাকা বিভিন্ন খাতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের থেকে পায়, যে টাকাটা রাজ্যের মানুষের টাকা, রাজ্যের অধিকার। এটা কেন্দ্রীয় সরকারের থেকে আমরা ভিক্ষা করছি না বা কেন্দ্রীয় সরকার আমাদের দয়া করছেন, এটা রাজ্যের টাকা। এই টাকাটা আমরা যদি না পাই তাহলে স্বাভাবিকভাবেই যে ফান্ডের অভাব, সেটা দিয়ে 50% টাকা দেওয়া যাবে না। ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও এই কাণ্ড করেছিল, যেটা নিয়ে ওরা বলছে আয়ুষ্মান ভারত প্রকল্প কেন রাজ্য সরকার লাগু করছে না। যে ক্ষেত্রে আমরা জানি কেন্দ্রীয় সরকার 60% টাকা দেবে এবং রাজ্যকে 40% দিতে হবে। এবং তারপরেও এক্ষেত্রে সমগ্র পশ্চিমবঙ্গবাসী ইনক্লুডেড হবে না, যেখানে স্বাস্থ্যসাথী প্রকল্পের ক্ষেত্রে গোটা পশ্চিমবঙ্গবাসী ইনক্লুডেড হবে এবং 100% টাকাটাই রাজ্য সরকার দিচ্ছে। এখন আমার হলো, আমি বাড়তি সময় দেবো, কিন্তু আমি বলছি জিতেন্দ্র বাবুকে এই কথাগুলো দল বোঝাতে পারেনি। আমি বলছি এটা অন্য কেউ বলছেন না, তিনি বলছেন কেন্দ্রের টাকা আমায় নিতে দেওয়া হয়নি। দেখুন আপনারাই বললেন যে তিনি বৈঠকে বসবেন দলের নেতৃত্বের সাথে খুব তাড়াতাড়ি। দেখুন, তিনি একটা আপনার কনফিডেন্সিয়াল চিঠি লিখেছেন। সেই চিঠিটা কিভাবে বাইরে এলো প্রথমত জানা নেই। তিনি চিঠি লিখেছেন, দলের 2 প্রশাসকের মধ্যে কথা হতে পারে, সেই কথাটা নিয়ে রাজনীতির আঙিনা এটাকে টানার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তিনি তৃণমূল কংগ্রেসের ছিলেন, আছেন এবং থাকবেন, সেটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু প্রশ্নের জায়গাটা যেটা, এইটা নিয়ে রাজনীতির কোনো জায়গা নেই। এবং জিতেন্দ্রবাবু যেটা বলেছেন, একজন প্রশাসক হিসাবে বলেছেন, তার সাথে আলোচনা হবে, তাকে বোঝানোর জায়গা অবশ্যই রয়েছে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি, কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি আসলে একটা ভাওতা গোটা দেশের একটা জায়গাতেও এখন অবধি সম্পন্ন হয়নি। ধন্যবাদ দেবাংশু। আমি দেবাংশুর একটা জায়গার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেবাংশু বলতে রাজনীতি কোথায়? রাজনীতি এই জায়গায় যে জিতেন্দ্রবাবু বলছেন যে রাজনৈতিক কারণে এই টাকা নিতে দেয়া হয়নি। অর্থাৎ আমার পরের বক্তার কাছে ঠিক এই অংশে আসবো, প্রণয় রায়ের কাছে। ফিরহাদ হাকিম বলছেন যে বিজেপি আপনারা ভুল বোঝাচ্ছেন, জিতেন্দ্র তিওয়ারিকে প্রণয় দা আপনারা শিখিয়েছেন। আমি বলছি হুবহু দেখুন যে কথাটা আপনারা বলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গী এক্স্যাক্টলি যা বলেন যে কেন্দ্রের টাকা একাধিক প্রকল্প তৃণমূল সরকার চালু করেনি শুধু এই জন্য যে এই মোদী সরকারের কৃতিত্ব বাড়বে এই প্রকল্পগুলো চালু হলে। একেবারে সেই কথা বলছেন, মানে ওই কিষাণ সম্মান নিধি বা আয়ুষ্মান ভারত, ঠিক যে কথাগুলো আপনারা বলেন তার সঙ্গে
সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি সেই তালিকাটা যেন আরেকটু যোগ করতে চাইছেন। আমার প্রশ্ন একটাই, যেটা হচ্ছে আপনারা শিখিয়েছেন, আপনার সময় শুরু এখন। দেখুন, 2019-এর নির্বাচনের প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে এ রাজ্যের স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রীর জন্য পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে। কেন্দ্রের যে প্রকল্প 2,500 কোটি টাকা, 2,500 কোটি টাকা যদি আসানসোলে আসতো এবং আসানসোলের মানুষ তো উপকৃত হতো। আসানসোলের মানুষের অপরাধ কি? তারা সেখান থেকে বাবুল সুপ্রিয়কে নির্বাচিত করেছে, এটাই কি তাদের অপরাধ? এই যে স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রীর জন্য আমরা দেখতে পাচ্ছি কোথায় কেন্দ্রের নাম হয়ে যাবে। আরে মানুষের জন্য তো কাজ হবে। দীর্ঘদিন ধরে আসানসোলের মানুষ যে জলকষ্টের মধ্যে আছে, সেখানকার যে উন্নয়ন, সেই উন্নয়নকে ত্বরান্বিত করা যাচ্ছে না কেবলমাত্র রাজনীতি করার জন্য। দেখুন, আজকে তো এটা বাস্তব যে এখানে কেবলমাত্র রাজনীতি করার জন্য কেন্দ্রের টাকা নেব না। আরে কেন্দ্রের টাকা নেবে না তো ঠিক আছে, তুমি নিজে করো, কিন্তু কি হচ্ছে এখানে? এখানে তো ডেভেলপমেন্ট হচ্ছে না। 2 নম্বর কথা হচ্ছে যে আমার খুব আশ্চর্য লাগলো যে আসানসোলের মেয়র হঠাৎ করে ইমরান খানকে টেনে নিয়ে আসলো কেন? উনি কেন বললেন যে ফিরহাদ আমি তো বলতে পারি ইমরান খান শিখিয়ে দিয়েছে, ফিরহাদ হাকিমের সাথে একদম ডাইরেক্ট ইমরান খানের কানেকশন নিয়ে আসলো কেন? এইটাই হচ্ছে মজার ব্যাপার। আজকে এই যে তৃণমূল দলের মধ্যে আজকে সবাই বুঝতে পারছে, সেই জন্যই তো প্রশ্নটা আরেকবার করতে হয় যে আপনারা শিখিয়েছেন কিনা। না না, আমি ওটাই বলছি যে আমরা কোথা থেকে কাটবো। কারণ ডন পত্রিকার সাংবাদিককে এই ফিরহাদ হাকিম বলেছিলেন আপনি কলকাতায় আসুন, একটা মিনি পাকিস্তান ঘুরিয়ে দেখাবো। তারপরে আমরা দেখতে পেলাম এই ডায়মন্ড হারবার যেতে যেতে সেখানে একটা মিনি পাকিস্তান আমরা দেখতে পেলাম। তো এই যে তৃণমূল দলে যারা আছেন তারা তো উপলব্ধি করছেন দিনের পর দিন পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে। একদিকে এখানে উন্নয়ন নেই, অপরদিকে জামাতি জেহাদিরা আজকে বাসা বেঁধেছে, আজকে রোহিঙ্গারা এখানে বাসা বেঁধেছে। আজকে আমি দেখছিলাম একজন বলছে প্রচুর চাকরি হয়েছে, 40% নাকি বেকার সমস্যার সমাধান হয়ে গেছে। তো সেই 40% কারা? রোহিঙ্গারা। 97 লক্ষ বেকারকে নাকি চাকরি দিয়েছে। আমাদের রাজ্যে 78,000 বুথ আছে, এক একটা বুথ মানে হচ্ছে এক একটা পাড়া। আমি হিসেব করে দেখছিলাম এক একটা পাড়াতে 111 জনের চাকরি হওয়ার কথা। তো যারা দর্শক এই দেখছেন তাদের পাড়ায় 111 জনের চাকরি হয়েছে। চাকরির হিসেব তো অবশ্যই আমরা নেব, এবং হিসেব শুধু নয়, চাকরি কি হয়েছে এবং প্রতিশ্রুতি কি দেওয়া হয়েছে এবং বিরোধী দল কি প্রতিশ্রুতি দিচ্ছে সে সব আসবো। কিন্তু আমি দেবাংশু, এখনো তো তুমি খুব জোরের সঙ্গে বললে জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি এখনো দলে আছেন। তো দলে থাকার নেতা তিনি পাকিস্তানের কথা বলছেন, ইমরান খানের কথা বলছেন। আচ্ছা সুমনদা, আমি 3টে প্রশ্নের উত্তর দিই। প্রথম কথা হচ্ছে উনি বললেন যে কেন্দ্র সরকারের টাকা নেব না। কেন্দ্রীয় সরকারের টাকাটা, প্রথম কথা, কেন্দ্রীয় সরকারের সম্পত্তি নয়, রাজ্যের থেকে কেটে নিয়ে যান। আমার বক্তব্য হচ্ছে সম্পূর্ণ টাকাটা দিন না। কেন রাজ্যের ঘাড়ে 40%, 60% করে চাপ হবে? স্বাস্থ্যসাথী দাদা আপনার সময় বলি, একটু শান্তিপূর্ণ আলোচনা হোক, আপনার সময় শান্তিপূর্ণ আলোচনা। দ্বিতীয় জায়গাটা কি ট্যাক্স কালেকশন হচ্ছে, তার শেয়ারটা তো স্টেট দিচ্ছে। আমার কথাটা হচ্ছে যে রাজ্যের যে টাকাটা ধরুন কেন্দ্রীয় সরকার কেটে নিয়ে যে ওটা দিচ্ছে না। দ্বিতীয় বক্তব্যটা কি? আমার বক্তব্য হচ্ছে যাদের দলের সাংসদ জাতীয় সঙ্গীত পাল্টাতে চায় তাদের থেকে আমরা প্লিজ পাকিস্তানের জ্ঞান আমরা শুনবো না। দ্বিতীয় জায়গাটা সুমনদা একটা কথা উনি বললেন, আমি একটা লাইন বলি, আচ্ছা একটা কথা বলি, উনি একটা কথা বললেন যে রাজ্য সরকার তাহলে করুক না। আমি আপনাকে বলি রাজ্য সরকার 6টা জায়গায়, একটা শিলিগুড়ি, একটা বোলপুর এলাকা, আসানসোলের মানুষ কি অপরাধ করেছে? বাবুল সুপ্রিয়কে ভোট দিয়েছে, আসানসোলে হলে বাবুল জায়গা রয়েছে এবং সেই জায়গাটা এবং টাকার অঙ্ক অবশ্যই এই দুটো অংশে আসবো। কিন্তু তার আগে যেটা বলছিলাম যে এতদিন বিজেপি নেতারা যা বলছেন প্রায় সেরকম সুর কি জিতেন্দ্র প্রসাদ তিওয়ারির গলায় শোনা যাচ্ছে না? প্রশ্নটা উঠছে, তার কারণ দেখুন প্রতিবেদনটা। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আসানসোল পুরসভা কেন্দ্রীয় প্রকল্পে 2000 কোটি টাকা নিতে পারত, যা দিয়ে শহরের অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন করা যেত। প্রথমে কেন্দ্রীয় প্রকল্পে 2000 কোটি টাকা রাজনৈতিক কারণে নিতে না দেওয়ার জন্য নিজের দলের পরিচালিত সরকারের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ, আর তারপর প্রকাশ্যে পদ ছাড়ার হুঁশিয়ারি। আসানসোলের মানুষের যা আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য প্রয়োজন হলে চেয়ার যদি ছাড়তে হয়, চেয়ার আমরা ছাড়তে রাজি আছি, কিন্তু আসানসোলকে দেখাতে দেবো। কলকাতায় বসে কেউ ভাববেন যে না আসানসোল তোমাকে চেয়ার দিয়েছি, তুমি চেয়ারে বসো, তোমাকে গাড়ি দিয়েছি, তোমাকে সিকিউরিটি দিয়েছি, তোমাকে আরো সুযোগ সুবিধা দিয়েছি, কিন্তু আসানসোলের কথা তুমি বলতে পারবে না, ক্যালকাটার সঙ্গে তুমি কম্পিটিশন করতে পারবে না। তাহলে আমি বলবো এরকম চেয়ার, গাড়ি, সিকিউরিটি কোনো কিছু দরকার নেই। পিএম কিষাণ নিধি, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বাংলায় রাজনৈতিক কারণে কার্যকরী করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতদিন বিজেপি এই অভিযোগ করত, খোদ নরেন্দ্র মোদী নাম না করে এই অভিযোগে সরব হয়েছেন। एक राज्य जो किसान के नाम से बातें कर रहे हैं, उन्होंने तो प्रधानमंत्री किसान सम्मान निधि योजना को अपने राज्य में लागू ही नहीं होने दिया, क्योंकि अगर ये
पैसा किसानों के पास पहुंच गया और कहीं मोदी का जय जयकार हो गया तो फिर तो हमारी राजनीति खत्म हो जाएगी। ভোটের মুখে মোদী সরকারের স্মার্ট সিটি প্রকল্প নিয়ে কার্যত অভিযোগের সেই সুর শোনা গেল তৃণমূলেরই হেভিওয়েট নেতা জিতেন্দ্র তিওয়ারির গলায়। আর এতেই বেজায় উৎসাহিত আসানসোলের রাজনীতিতে জিতেন্দ্র তিওয়ারির প্রতিপক্ষ বাবুল সুপ্রিয়। আজকে জিতেন্দ্র তিওয়ারি আমার ফিয়ার্স প্রতিপক্ষ হতে পারেন। রাজনৈতিকভাবে প্রচুর হিংসাত্মক লড়াই আসানসোলে হয়েছে, আপনারা সব জানেন, কিন্তু উনি যে সাহসটা অর্জন করে সত্যি কথাটা এতদিন বাদে বলেছেন, এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এই যে দল পাল্টাপাল্টি, উনি যদি চলে যেতে চান দরজা খোলা আছে, এসব বগিয়া হাকিমের কথার আমি কোনো মূল্য দিতে চাই না। আমি এটুকুনি বলবো, এতকাল আমি যে কথাগুলো বলে আসছি সেগুলো রাজনৈতিক, আর সেটা যে কত বড় সত্যি কথা আসানসোলের মানুষও কিন্তু সেটা দেখছে। বাবু সুপ্রিয় কি, বাবু সুপ্রিয় তো সাধুবাদ নেওয়ার জন্য আমি এটা করিনি। আমি চেয়েছি যে আমার মন্ত্রীকে আমি জানিয়েছি যে প্লিজ অ্যারেঞ্জ করুন যাতে আসানসোলে মানুষ যে সমস্যার সম্মুখীন হয়েছে সেটা থেকে আসানসোলের মানুষকে আমরা মুক্তি দিতে পারি। জিতেন্দ্র তিওয়ারির বিস্ফোরক চিঠিকে হাতিয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে বলেছেন, আসানসোলের পুর প্রশাসক ও তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কেন্দ্রের টাকা থেকে বঞ্চনার অভিযোগ করেছেন। তার অভিযোগ, এর ফলে আসানসোলের উন্নয়ন ধাক্কা খেয়েছে। তিনি একই সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ করেছেন পিসির বিরুদ্ধে। सरकार के दो केंद्र बिंदु है, एक बहुत साफ छवि दिखाई देती है और एक भ्रष्टाचार से गले तक डूबा हुआ है। ममता जी की छवि बहुत साफ दिखाई दे रही, पर उनके भाईपो जो कि भ्रष्टाचार में डूबे हुए हैं। इस प्रदेश में कोई भी डेवलपमेंट का काम होता है तो उनको कटमनी चाहिए, इसलिए कोई मेयर, कोई मंत्री डेवलपमेंट के काम नहीं कर सकता जब तक कि भाईपो को कमीशन नहीं दे। অন্দরের কথা প্রকাশ্যে, অস্বস্তিতে তৃণমূল। না না, এটা ভুল বুঝবে, আপনারা ভুল বুঝছেন, আমি জানি না। আমরা আমাদের সরকারকে ঘন ঘন টাকা টাকার জন্য চিঠি লিখি যে এই প্রজেক্টে টাকা দাও, ওই প্রজেক্টে টাকা দাও, কোনোটা পাই না। এটা কোনো কারণে রাস্তায় বেরিয়ে গেছে চিঠিটা, এটা কোনো খুব একটা বড় ব্যাপার না। মানুষের কথা না ভেবে শুধু কৃতিত্ব নেওয়ার লড়াই চলছে। বিজেপি তৃণমূলকে একযোগে কটাক্ষ করেছে সিপিএম। আমরা যখন বামফ্রন্ট ছিলাম তখন কেন্দ্রীয় সরকার আমাদের অনেক রকম বঞ্চনার শিকার আমাদের হতে হয়েছে, কিন্তু আমরা চাইতাম যে যুক্তিসঙ্গত কেন্দ্রীয় প্রকল্প তার সুযোগ যেন রাজ্যের মানুষ পায়। যদিও তৎকালীন বিরোধী দল দিল্লিতে গিয়ে রোজ খোঁচা মারত যেন রাজ্য বঞ্চিত হয়, রাজ্য যেন টাকা না পায়। কেন্দ্রীয় সরকারের প্রকল্প আমি নেব না, তাতে আমার রাজ্যের মানুষের ক্ষতি হয় হোক, কেননা আমার ছবি তাতে সামনে থাকবে না। এই যে মনোভাবে রাজ্য সরকার চলে, এটা কোনোভাবেই উন্নয়নমুখী মনোভাব নয়, কোনোভাবেই প্রশাসনিক মনোভাব নয়, কোনোভাবেই মানুষমুখী মনোভাব নয়। এটা একমাত্র আমি করে চলা রাজনীতির ক্ষমতা দখলের বন্দোবস্ত। সব মিলিয়ে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে একের পর এক নেতার মন্তব্য ঘিরে শাসকের অন্দরে অস্বস্তি বাড়ছে। অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত সাউ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অধ্যাপক দেবনারায়ণ সরকারের কাছে যাব। দেবনারায়ণ দা, আপনি অর্থনীতির অধ্যাপক, টাকার অঙ্ক আমার থেকে ঢের ভালো বোঝেন। আমি বলছি, অঙ্কটা কি দাঁড়াচ্ছে জিতেন্দ্র কুমার তিওয়ারির এই বক্তব্য থেকে? আসানসোলে প্রকল্পগুলোর একটা 2000 কোটি আর একটা 1500 কোটি, দুটো মিলিয়ে 3500 কোটি টাকার প্রকল্প। এটা আবার বলছি যে বর্তমান পুর প্রশাসক যদি বলেন শুধুমাত্র রাজনীতির কারণে এই প্রকল্প আসেনি, নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ। দেখুন, রাজনৈতিক তরজা চাপানুতর চলতেই থাকবে, কিন্তু তার নিচে যে সম্ভাবনাটা থাকে সেটা মারাত্মক, যে বঞ্চিত হলেন আসানসোলের প্রায় 15 লক্ষ সাধারণ মানুষ। আপনার সময় শুরু এখন। সুমনবাবু, জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, সময়ের কাছে, প্রথম দুটো লাইন, সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চলে যেতে হয় কি কাজ করেছি আর কি কথা ভেবেছি। আমি জিতেনবাবুর সঙ্গে আমি একটা অংশ একমত, কালকে ওকে দাঁড়াতে হবে। সুতরাং আসানসোলকে ভালো করার জন্য দুটো কথা বলেছেন, কলকাতা কিংবা সল্টলেকে যেভাবে করা হয় আসানসোলকে সেটা করা হয়, সেদিক থেকে ওকেও তো ভোটে যেতে হবে। কিন্তু দ্বিতীয় বক্তব্য, এজন্য তৃণমূল থেকে চলে যাচ্ছেন বিজেপিতে যাচ্ছেন, এটা বড় কথা না। উনি কিন্তু পরিষ্কার করে একটা কথা বলেছেন, আজকে যদি আমাকে সেই সুযোগটা দেওয়া হয় আমি আসানসোলকে সুন্দর করতে পারি। এর মানে তৃণমূল থেকে চলে যাচ্ছেন তা না। কিন্তু দ্বিতীয় বক্তব্য, যেটা দেবাংশী একটু কথা বলেছেন বারবার, এই টাকাটার অর্ধেক কিন্তু পশ্চিমবঙ্গকে দিতে হবে। এই কথাটা প্রশ্ন হচ্ছে, আজকে যদি 1500 কোটি টাকা বা 1.5 থেকে 3000 দিতে হয়, তাহলে পশ্চিমবঙ্গকে 3000, এই টাকাটা কেন্দ্র তো টাকা দিচ্ছে না। এবং আমি অর্থনীতির লোক হিসেবে পরিষ্কার বলে দিতে পারি, যে কথাটা এখনো 55,000 কোটি টাকা ডিউ, আমি এটা প্রমাণ দিয়ে বলে দিতে পারি কেন্দ্র দিচ্ছে না। শুধু তাই নয়, যে প্রকল্পের টাকা যখন দেওয়ার কথা তখনও দেয় না।
এটা হচ্ছে অন্য সরকার যখন থাকে, এটা কিন্তু আগেও হয়েছে, এখন আরো বেশি হচ্ছে। এই জিনিসটা রাজ্য সরকারের উপরে চাপ পড়ছে নিঃসন্দেহে। এর মানে এই নয় উনি চেয়েছেন আজকে আসানসোলকে ভালো করে গড়ে তুলবেন, তার জন্য উনি চেষ্টা করছেন। সুতরাং এটা ওনার দিক থেকে খারাপ নয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর্থিক ব্যবস্থা দেখতে হবে। কেন্দ্র দিলে তো হবে না, 50% রাজ্যকে দিতে হবে। সুতরাং এটা দিয়ে রাজনীতি করে লাভ নেই। নিঃসন্দেহে আমি বলবো উনি ঠিক কথা বলেছেন। এটা দিয়ে যদি বিজেপি মনে করে সব কথা করেছে, কিন্তু তা নয়। আসলে ব্যাপারটা কি, পুরো টাকা দিক, তার মানে অর্ধেক তোমাকে দিতে হবে। অন্য ক্ষেত্রেও তো 60-40। সুতরাং আজকে যে কথা দেবাংশ বলছিল স্বাস্থ্যসাথী তো 60-40, তো তুমি পরে যাও। আজকে স্বাস্থ্যসাথী মানে কেন্দ্রের যে প্রকল্প তাতে সম্পূর্ণ নয় 40-60, কিন্তু এখানে পুরো স্বাস্থ্যসাথী সম্পূর্ণ টাকা। সুতরাং এইটাকে বুঝতে হবে আজকে কেন্দ্র কিভাবে চালাচ্ছে। অনেক ধন্যবাদ দেবনারায়ণ বাবু। দেবনারায়ণ বাবু বলছেন যে রাজনীতির অঙ্ক, আমি রাজনীতির একেবারে বিস্তারিত অঙ্ক এবং এই যে দল বদলের জল্পনা, তার পেছনেও কোনো রাজনীতির অঙ্ক আছে কিনা অবশ্যই খুঁজে দেখব। কিন্তু তার আগে দেবজিৎ সরকারের কাছে যাব। দেবজিৎ, এই অনুষ্ঠান করতে আসছি তখন দেখছিলাম চ্যানেলেই চলছিল বহরমপুর পুরসভার এক প্রাক্তন চেয়ারম্যান, ময়ূরেশ্বরের পূর্ত কর্মাধ্যক্ষ, তারা সংবাদ মাধ্যমে ইদানিং একটা খুব শব্দবন্ধ চালু হয়েছে, বেসুরে বাজছেন। তো তারা খুব বেসুরে বাজছেন, দলের সঙ্গে তাদের সুর মিলছে না। অনেকে জল্পনা করছেন যে বিজেপিতেও চলে যেতে পারেন। আমার পুরো জিনিসটা রাজনীতির যদি বার্ডস আই ভিউ বলো, তাহলে একটা আশঙ্কা হচ্ছে, এর আগেও এই আশঙ্কা আমি প্রকাশ করেছি দেবজিৎ, সেটা হচ্ছে অরিজিনাল বিজেপি যারা, আদি বিজেপি, তোমাদের মতো যারা বিভিন্ন সময় অত্যাচারের মুখে বহু কষ্ট করে দলটা করেছো, তাদের তো এবার দূরবীন দিয়ে খুঁজতে হবে। মানে নতুন তৃণমূল থেকে সত্যি সত্যি এই নেতারা যদি চলে আসেন, তাহলে আদি তৃণমূল কোথায় থাকবে? আমি বলছি যোগদান মেলার কথা হচ্ছিল, এই তো যোগদান মেলা শুরু করার আগেই দেখছি যে তৃণমূলের প্রায় বি টিম হতে চলেছে বিজেপি, অন্তত সংখ্যার বিচারে। তুমি মানবে দেবজিৎ? তোমার সময় শুরু এখন। আমি তার আগে দুটো কথা বলে নিই। এতক্ষণ ধরে ভাই দেবাংশু আর দেবনারায়ণ বাবুর যেসব কথাবার্তা শুনছিলাম, শুনে শিউরে ওঠার মতো। খুব ভালোই বলছিলেন ওনারা দুজনে। ওনাদের কথা অনুযায়ী যে পুরো রাজ্যে শুধু পিসিমণি অ্যান্ড কোম্পানি, পিসি ভাইপো মেকানিজম শুধুমাত্র কালীঘাটের টালিরচালা থেকে হরিশ মুখার্জি ছাড়িয়ে, আসানসোল ছাড়িয়ে, দুর্গাপুর ছাড়িয়ে সোজা চলে যাবে শিলিগুড়ি, দার্জিলিংকে সুইজারল্যান্ড বানিয়ে ওখানে বসে পড়বে। আর বাকি রাজ্যবাসীর দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের টাকা। কেন্দ্র সরকার শুধু টাকা দিয়ে যাবে, 50% নয় 100% টাকা কেন্দ্রীয় সরকার দেবেন। আর এই দিদিমণির যত মন্ত্রিসভা আছে, তাদের যত লোকজন আছে, তাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র কাটমানি নেওয়া, ঠিক করে অডিট করে 25% নিজের কাছে রেখে 75% পাঠিয়ে দেওয়া। এটাই তো এই ধরনের কথাবার্তা ওপেন চ্যানেলে বসে যেসব বলছেন, তারপরে আবার অর্থনীতির তকমা লাগানো আছে। আমার দেবনারায়ণ বাবুকে নিয়ে যথেষ্ট চিন্তা হচ্ছে। আর রইল বাকি হচ্ছে নব তৃণমূল, নব বিজেপি, আদি তৃণমূল এবং নব বিজেপি। আপনি সুমনদা যে প্রশ্নটা করেছেন তার উত্তরে বলি, আমরা তো আর সেই পার্টি নই যারা কিনা ওপার বাংলার লোকেদের ওপর ভরসা রাখি। দিনের শেষে বেড়াতার কেটে দিয়ে ভোট দেওয়ানোর জন্য ওপার থেকে লোক নিয়ে আসি। আমরা ওতে বিশ্বাস করি না। আমরা মনে করি এই রাজ্যের মানুষ ভোট দেবেন, 10.5 কোটি ভোটার এই রাজ্যে তাদের ভোটিং রাইট প্রমাণ করবেন ভোটের বাক্সে। সেটা আমাদের পক্ষে যাক বা বিপক্ষে যাক। আমরা বাইডেনের দেশ থেকেও লোক আনবো না, উগান্ডা বা জিম্বাবুয়ে কিংবা বাংলাদেশ থেকেও লোক ঢোকানোর পক্ষপাতী নই। সুতরাং আসবেন, এটা স্বাভাবিক। হৃদয়ের পরিবর্তন হবে, চিন্তার পরিবর্তন হবে। বাল্মীকি হবার আগে কেউ যদি রত্নাকর থাকেন, রত্নাকরকে নিয়ে কেউ কোনো কথা বলেন না, তাকে কেউ তোষামোদও করেন না। বাল্মীকি হলে নিশ্চয়ই সেই জায়গা পাবেন, সেই সম্মান পাবেন, কিন্তু তার আগে বাল্মীকি হবার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেশ, দেবাংশু শুনলে ওয়াশিং মেশিন। হ্যাঁ, আমার জাস্ট 3টে প্রশ্নের উত্তর। প্রথম কথা হচ্ছে ওপার থেকে লোক ভোট দিতে আসে, আমার কথা তাহলে বিএসএফ কি করছে আমি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে বাইডেনের দেশ থেকে কাউকে আনতে হয় না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সবাই গিয়ে আপকি বার ট্রাম্প সরকার বলতে হয়। আর তৃতীয় যেটা হচ্ছে, উনি বললেন যে কেন্দ্র 60% 40% মানে পুরোটাই কেন্দ্রকে দিতে হবে। আমার বক্তব্য, রাজ্য সরকার যে কন্যাশ্রী প্রকল্প করছে কেন্দ্র কত পার্সেন্ট দিচ্ছে, রাজ্য সরকার যে সবুজ সাথী সাইকেল দিচ্ছে পুরোটাই ভাই কেন্দ্রকে দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় সরকার যদি কোনো প্রকল্প করতে চায়, আর সেই প্রকল্প যদি রাজ্যের ক্ষেত্রে 50% টাকা দেওয়া নেই, কারণ রাজ্য যে ফান্ডটা দেবে সেটা কেন্দ্রকেই দিতে হবে, কারণ
যে প্রাপ্য এবং সেই জায়গায় এই উদাহরণটা কখনোই আসে না। এবং দেবজিৎ একজন তরুণ রাজনীতিক কোথায় বাংলার প্রাপ্যের কথা বলবেন, সেখানে দাঁড়িয়ে এইরকম ভাবে গুজরাটি ভাইয়ের পদলেখন করছেন, এটা বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালির জন্য ভীষণ আমি দুজনকেই থামালাম, তার কারণ রাজনীতির অঙ্ক যে আলোচনাটা আমাদের বাকি থেকে গেছে সেটা নিয়ে আসবো বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। বিশ্বনাথ বাবু, আসল হচ্ছে অঙ্ক। অনেকে বলছেন জনস্বার্থও নয়, মতাদর্শও নয়। কেন অঙ্ক? 2019-এ লোকসভায় আসানসোলে বিজেপি শুধু যে জিতেছে তা নয়, 2014-র তুলনায় সেই জয়ের ব্যবধান অনেকটা বেড়েছে। দ্বিতীয় কি, জিতেন্দ্র কুমার তিওয়ারি যে জেলার সভাপতি, সেই পশ্চিম বর্ধমানের 9টা বিধানসভা আসন সবকটাতে, মেক নো মিস্টেক, সবকটাতে লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে। এবং জিতেন্দ্র কুমার তিওয়ারি নিজে যে কেন্দ্রের বিধায়ক পাণ্ডবেশ্বর, সেখানেও দেখতে পাচ্ছি যে বিজেপি এগিয়ে। আমি বলছি ভোটের 5 মাস আগে এই যে গোঁসাঘরে খিল দেয়া, অনেকে বলছেন যে এটা কোনো আবেগতাড়িত বিক্ষোভ বা আবেগতাড়িত পদক্ষেপ নয়, এর পেছনে একেবারে সুচিন্তিত রাজনৈতিক পদক্ষেপ রয়েছে। অর্থাৎ জিতেন্দ্র কুমার তিওয়ারি সত্যি তিনি করছেন কিনা আমি জানি না, কিন্তু অনেকে বলছেন, এরকম অনেকে আছেন যারা রাজনীতির হিসেবটা দেখে সন্দেহ প্রকাশ করছেন যে মমতা ম্যাজিকের তরিটা, তাদের ব্যক্তিগত জয়ের তরিটা শেষ পর্যন্ত পাল তুলে চলতে পারবে কিনা। আপনি মানবেন? বিশ্বনাথ চক্রবর্তীর সময় শুরু এখন। আপনি প্রশ্নের উত্তর কার্যত দিয়ে দিয়েছেন, ব্যাখ্যা বিশ্লেষণ। আমি শুধু বলতে চাই যে জিতেন তিওয়ারি আজকের দিন পর্যন্ত কিন্তু পরিষ্কার তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, এবং এটা কিন্তু কোনো বিরোধী দল থেকে বলা হচ্ছে না। এই যে বিরোধী দলরা প্রধানমন্ত্রী কৃষি সম্মান যোজনা কেন কৃষকরা 6,000 টাকা করে বছরে পাবে না, কেন আয়ুষ্মান ভারত কার্যকারী হবে না, কেন স্মার্ট সিটি কার্যকারী হবে না, এই প্রশ্নগুলো যারা তুলতেন বিরোধী দলের থেকে, বিশেষ করে বিজেপি, আজকে তাদের মুখ নয়, আজকে স্বয়ং তৃণমূল কংগ্রেসের এক নেতা বলছেন যে রাজনৈতিক কারণে তা মানুষ বঞ্চিত হচ্ছে উন্নয়ন থেকে। কেন্দ্র রাজ্য দুটো সরকার, এখানে তৃণমূল কংগ্রেস আর বিজেপি কেন আসবে বলুন তো? কেন্দ্রের মানে আমি তো বাম আমলেও দেখেছি বিরোধিতা ছিল, কিন্তু বাম আমলে জ্যোতি বসুর সরকার তীব্র বিরোধিতা সত্ত্বেও তারা কিন্তু কখনোই কোনো কেন্দ্রীয় প্রজেক্ট বাদ দিয়ে দেয়নি বা কেন্দ্রের কোনো অনুদান গ্রহণ করেনি। একেবারেই ব্যাপারটা তা নয়। আমি দিনের পর দিন যে প্রশ্নটা উঠে যে কেন্দ্রের যে প্রকল্পগুলো, সেগুলো স্বাধীনতার পর থেকে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকেই সংবিধানের 275 নম্বর ধারা অনুসারে বিভিন্ন অনুপাতে অনুদান আকারেই আসে। এটাই রেওয়াজ। এটা কংগ্রেস আমলেও ছিল, এটা বিজেপির আমলেও আছে। 275 নম্বর ধারা অনুসারে বিভিন্ন ফর্মুলাতে অনুদানগুলো বিভিন্ন প্রজেক্টে দেওয়া হয়, এবং আমি নেব না প্রজেক্ট, তাহলে তো আমি মানুষকেই বঞ্চিত করছি। আসলে দেখুন, মৌলিক প্রশ্ন একটা কিন্তু জিতেন প্রসাদ তুলেছেন, যে মৌলিক প্রশ্নটা হলো যে সরকার এবং দলের মধ্যে কিন্তু একটা তফাৎ তৈরি করতে হবে। তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় আসার পরে সরকার এবং দলের মধ্যে তফাৎ তৈরি করতে পারেনি। বারবার যেটা লক্ষ্য করা গেছে যে রাজ্য সরকারটা কার্যত তৃণমূল কংগ্রেস মনে করেছে তার দলের সরকার। যদি সরকার বলে বিবেচনা হতো, যদি তফাৎটা থাকতো, তাহলে কেন্দ্রের অনুদানগুলো, কেন্দ্রের প্রকল্পগুলো নিতে অসুবিধে কোথায়? তার রাজনৈতিক বিরোধিতা হতে পারে, কিন্তু সরকারের প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্পের বিরোধিতাগুলো কেন হবে? একই সাথে আপনাকে সবথেকে বড় কথা, বিরোধিতার মাসুল সাধারণ মানুষকে দিতে হলে সেটাই বিশ্বনাথবাবুর সঙ্গে আমার একটা বক্তব্য। বিশ্বনাথবাবুর সাধারণ মানুষ কেন তা দেবেন? অনেকক্ষণ ধরে দেবনারায়ণ সরকার কেন্দ্রের শুনুন, আপনি জানেন কিনা জানেন, আগে কেন্দ্রের যে প্রকল্প ছিল 90-10, 90-20, এর এখন কি হয়েছে 50-50, 60-40। বারবার লক্ষ্য করবে প্রকল্প কি ছিল, আমাদের গভর্নমেন্ট স্টেট চেয়ার বানিয়েছে। শুনুন, আগে প্রকল্প বাড়তে গেছে, সরকার বানিয়েছে, অনেকে বলছেন কেন্দ্রের টাকা পাচ্ছে না, আমাকে বলতে দিন, আগে 90 টাকা পাচ্ছে না, আগে 100% দিত, কেরল পারে, যদি মহারাষ্ট্র পারে, আপনি যদি পাঞ্জাব পারে, আগে প্রকল্প নাগাল্যান্ড পারে, আরে আপনি টাকা নেবেন কেবল অসুবিধা হচ্ছে না। আমি দ্রুত একবার আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IamSuman দে, অসংখ্য মন্তব্য আসছে এই নিয়ে, জিতেন্দ্র কুমার তিওয়ারির পদক্ষেপ নিয়ে। অমিয় চট্টোপাধ্যায় তিনি লিখছেন, বিজেপির অভিযোগকেই মান্যতা দিয়ে ঘাসফুলের শিবিরকে অস্বস্তিতে ফেললেন জিতেন্দ্র তিওয়ারি। রাজীব সরকার তিনি লিখছেন, কিছু দায়িত্বজ্ঞানহীন নেতা দলটাকে শেষ করছে। সঞ্জীব সাহা লিখছেন, কেন্দ্র উন্নয়নের জন্য টাকা দেয়, কিন্তু রাজ্য সরকার সেই টাকায় উন্নয়ন করে না,
স্রেফ রাজনৈতিক কারণ। নীলাঞ্জন দেব লিখছেন, কেউ কেউ গোপনে বিজেপির সঙ্গে পরামর্শ করছে। অমিতাভ রায় লিখছেন, আরো কত কিছুই যে দেখবো, এই তো সবে ডিসেম্বর। পবন দাস লিখছেন, তৃণমূলের হাটে হাঁড়ি ভেঙে গেল। বাবলু দাস লিখছেন, উনি তো সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গেই যোগাযোগ করতে পারতেন। দেবাশিস গুপ্ত লিখছেন, বিজেপি যথারীতি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। কিন্তু অনেকে বলছেন, আবার বলছি, এর পেছনে যত আবেগ আছে তার থেকে বেশি আছে পরিকল্পনা, এবং সেটা ভোটের অঙ্কগুলো দেখে। কি সেই ভোটের অঙ্ক, আরো একবার দেখুন। একদিকে তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ, অন্যদিকে সরকারি প্রকল্পে সুবিধে পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি। বিধানসভা ভোটের আগে জোড়া কর্মসূচিকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। এরকম একটা পরিস্থিতিতে দলের অস্বস্তি চরমে তুললেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। তার অভিযোগ, রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে টাকা ব্যবহার করতে দিচ্ছে না রাজ্য সরকার। ব্যাপারটা বুঝে তারপরে চিঠি দাও, হঠাৎ করে একটা চিঠি দিয়ে বিতর্ক সৃষ্টি করে। ইলেকশনের আগে হঠাৎ এটা পেলাম না ওটা পেলাম, কি আমার সম্মান গেল, কি সম্মান পাচ্ছি কি পাচ্ছি না, এটা বড় কথা না। মানুষের ভালো যদি হয়ে থাকে, 11 বছরে আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, না ভুল বুঝে বা আমার সাথে আলোচনা করে নিলে ভালো হতো। আমি এর আগেও 7 বার চিঠি দিয়েছি, এটা 8ম দিলাম। ভোটের সময় তো মানুষের কাছে যেতে হবে, মানুষ তো বলবে। এখনো ওই চিঠি দিলাম যে এখনো যদি করে দেন, 5-6 মাস সময় আছে, এখনো যদি কাজগুলো করে দিতে পারি তাহলে লোক খুশি হবে যে না ঠিক আছে। ভোটে হেরে গেলে তো আমাকে বলবে তুমি জেলা সভাপতি ভোটে হেরে গেল কেন, আর কাজ করতে দেবে না, সব টাকা দেবে তুমি ক্যালকাটা বিধাননগরে, কি করবো? বছর ঘুরলেই বিধানসভা ভোট, তাই এই পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের যে কোনো পদক্ষেপ, যে কোনো মন্তব্যই আতশ কাচের তলায়। তাই জিতেন্দ্র তিওয়ারির চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ কিনা সেই প্রশ্ন উঠছেই। বেসুরো জিতেন্দ্র কি দলবদল করতে পারেন, সেই প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে। কারণ তিনি যে জেলার তৃণমূল সভাপতি, সেই পশ্চিম বর্ধমানে কিন্তু বিগত ভোটে বিজেপির উত্থান চমকপ্রদ। পশ্চিম বর্ধমান জেলায় একটি লোকসভার আসন রয়েছে, আসানসোল। 2014 সালে এই আসানসোল তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। 2019-এর ভোটে এই কেন্দ্রে বিজেপির জয়ের ব্যবধান আরো বাড়ে। লোকসভা ভোটের বিধানসভা ওয়ার্ডে ফল অনুযায়ী পশ্চিম বর্ধমানের 9টি বিধানসভা আসনের মধ্যে 9টিতেই এগিয়ে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির নিজের বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বরেও এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল। গত লোকসভা নির্বাচনে আসানসোলের গা ঘেঁষা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 2টি বিধানসভা কেন্দ্র পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ে। লোকসভা ভোটের বিধানসভা ওয়ার্ডে ফল অনুযায়ী সেই 2টি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে বিজেপি। নিজের গড়েই বিজেপির উত্থানে কি চরম অস্বস্তিতে জিতেন্দ্র তিওয়ারি? তার বিস্ফোরক চিঠির নেপথ্যে কি সেটাও অন্যতম কারণ? জিতেন্দ্র তিওয়ারি মাত্র 3-4 বছর আগেও তাঁর যে স্টান্স ছিল, যেভাবে তিনি দাপুটে নেতা হিসেবে চলতেন, ওর বিধানসভা কেন্দ্রেই বলুন আর আসানসোলেই বলুন, বিজেপি কিন্তু ভয়ঙ্করভাবে এগিয়ে আছে, ভয়ঙ্করভাবে এগিয়ে আছে। এখন তার ফলে ওর তরফে এটা একটা প্যানিক রিয়াকশন মতো হচ্ছে, কি করে নিজের পার্টিটা ধরে রাখা যায়। আগে কেন বলেননি? আজ পাবলিকের সামনে কথা বলার মতো মুখ নেই ওনাদের, তাই নিজেদেরকে ভালো সাজার চেষ্টা করছেন। যারা একদিন ওদের সঙ্গে ছিলেন, সব সুবিধা নিয়েছেন, এখন নির্বাচনে জেতার জন্য এইসব কথা বলে নিজের পিঠ বাঁচাবার চেষ্টা করছেন। ভোটের মুখে জিতেন্দ্র তিওয়ারি দল পাল্টাবেন কিনা, কিংবা বিধানসভা নির্বাচনে তৃণমূলকে তার চিঠির খেসারত গুনতে হবে কিনা, তার উত্তর আগামী দিনেই মিলবে। মনোজ বন্দ্যোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, খানিকক্ষণ আগে এই আলোচনায় দেবাংশু একটা শব্দ বলল, বিএসএফ। আমার শব্দটা একটা স্মৃতি উস্কে দিল, যে স্মৃতিটা কিন্তু আদপেই সুখকর নয়। তার কারণ কান্দির যে ঘটনা, গত শুক্রবারের ঘটনা আমাদের সামনে এসেছে, মুর্শিদাবাদের কান্দির সেই ঘটনা আমাদের হতবাক করে দিয়েছে। বিএসএফ জওয়ানকে একেবারে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, কার্যত থানার সামনে গণপিটুনি, গণপ্রহারের মুখে পড়তে হয়েছে। আমি ঘটনাটা দেখাবো, তারপরে বিএসএফের প্রাক্তন আধিকারিকের কাছে আসবো। কিন্তু আবার বলছি, যে ঘটনা সত্যি সত্যি আমাদের ভাবায়, আমাদের উদ্বিগ্ন করে এই রাজ্যের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে। দেখুন মুর্শিদাবাদের কান্দিতে ঠিক কি হয়েছে। ভাইরাল এই ছবি ঘিরেই এখন তোলপাড় রাজ্য। কিন্তু শুক্রবার বিকেল থেকে সোমবার 72 ঘন্টা বেশি সময় হয়ে গেলেও তোলপাড় ফেলে দেওয়া এই ছবিতে যাদের মারতে দেখা যাচ্ছে, তাদের একজনও গ্রেপ্তার হননি।
এই ছবি মুর্শিদাবাদের কান্দির। শাসক দলের কর্মসূচিতে ঢুকে পড়ায় এক বিএসএফ জওয়ানকে গণপিটুনি। জাগিরের নিন্দার ঝড় সর্বোচ্চ, কিন্তু গ্রেপ্তার শূন্য। এবার প্রশাসনের সেটা ভূমিকা, প্রশাসন কিছু দেখছে না, কি করছে না, এবার সেই প্রশাসনের ব্যাপারে তো আমরা হস্তক্ষেপ করতে পারছি না। আমরা চাই শুধু যারা দোষ করেছে বা মেরেছে সেসব দোষীকে ওরা তুলুক, ওদেরকে শাস্তি দেখ, এটাই আমি প্রশাসনকে চাইছি। শুক্রবার কান্দি থানার কাছে শীতলা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল তৃণমূলের বঙ্গধ্বনি কর্মসূচির মিছিল। তখনই সেই মিছিলের সামনে পড়ে যান বিশ্বজিৎ সাহানি নামে এই বিএসএফ জওয়ান। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তাকে বেধড়ক মারধর করা হচ্ছে। সেদিন হাতে ও মাথায় গুরুতর চোট পান 32 বছরের এই জওয়ান। এই নিয়েই ক্রমশ ক্ষোভ বাড়ছে আক্রান্তের পরিবারের। আক্রান্ত জওয়ানের দাদাও বিএসএফে কর্মরত। আক্রান্তের এক ভাই ভারতীয় সেনাবাহিনীতে রয়েছেন। মারধরের ঘটনায় একদিকে জামিনযোগ্য ধারায় মামলা দায়েরের ঘটনায় ক্ষুব্ধ পরিবার, তার উপর এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করেনি পুলিশ। সোমবার আক্রান্ত জওয়ানের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রতি মুহূর্তে প্রাণের ঝুঁকি নিয়ে যারা আমাকে আপনাকে রক্ষা করছে, আজকে তারা যদি নিজেরা রক্ষা না পায়, তথাকথিত কতগুলো চ্যাংড়া তৃণমূলের মস্তানের জন্য এর থেকে দুর্ভাগ্যের কিছু নাই। এখানকার পুলিশকে বলবো, তারা আপনাদেরই সহভাই, তারা আপনাদেরই সহোদর। আপনারা বেঙ্গল পুলিশ, তারা কেন্দ্রের নিরাপত্তা বাহিনী, আপনাদের উচিত দেখা। রবিবার কান্দির পুর প্রশাসক তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের নেতৃত্বে আক্রান্তের বাড়িতে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। কিন্তু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়াতে ক্ষোভ বেড়েছে পরিবারের। বিনা অনুমতিতে আমার বাড়িতে ছবি তুলেছে, আমার প্রাইভেসিটাকে ও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। রাত্রিবেলায় 2-3 বার আমি দেবল স্যারকে, টমকে ফোন করার পর 2-3টে ছবি ডিলিট করেছে। আমার ভাইয়ের গায়ে যেটা হাত দিচ্ছে উনি অপূর্ব সরকার, সেই ছবিটা আমি পরেও দেখেছি, সেটা ছিল, এখন জানি না আছে কিনা। কিন্তু সে চুরি করে আমার বাড়িতে কেন ছবি তুলবে? এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এটাই তৃণমূল। কেন্দ্রীয় যারা বলছেন কেন্দ্রীয় সংস্থাকে তৃণমূলের দিকে লেলিয়ে দেওয়া হচ্ছে, নির্বাচনের সময় পলিটিক্যাল ভেন্ডেটা ফুলফিল করার জন্য এই ধরনের কাজ হচ্ছে। আসলে এই ধরনের কথা বলে কেন্দ্রীয় বাহিনীর দিকে, কেন্দ্রীয় সংস্থার দিকে তৃণমূলের লোকজনকে লেলিয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিফলন হচ্ছে গতকালের ঘটনার যে ঘটেছে তার আমি নিন্দা করছি। তাদের পরিবারের কাছে ব্যক্তিগতভাবে আমি ক্ষমা প্রার্থী। প্রশাসনের কাজ করছে, এটা প্রশাসনের উপরে ছেড়ে দেওয়া উচিত। দেশের সীমান্তকে সুরক্ষিত রাখেন যারা, সেই সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের আর কবে গ্রেপ্তার করা হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাজীব চৌধুরী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রের কাছে যাব। সমীরদা, আমার বহু কারণে আমি হতবাক হয়ে গেছি। প্রথম, আইনজীবীরা বলবেন, আপনারা বলতে পারবেন যে জামিনযোগ্য ধারা, ব্লিডিং ইনজুরি দেখা যাচ্ছে ক্যামেরায়। এতজন মানুষ মিলে বিএসএফ এর একজন জওয়ানকে কার্যত অর্ধমৃত করে ফেলো, গণপিটুনি, গণপ্রহার। আমি বলছি এটা ডিসিপ্লিন ফোর্স। এই মানুষগুলো দিনের পর দিন, রাতের পর রাত সীমান্ত পাহারা দেন। তার সঙ্গে এই ঘটনা, এটা যদি আমার বিস্ময়ের এবং বিরক্তির একটা পর্যায়ে হয়, নিঃসন্দেহে সব থেকে বড় পর্যায়ে হচ্ছে আজকে সমীরদা আমি আপনি কথা বলছি 72 ঘন্টা কেটে গেছে, শুক্রবারের ঘটনা, 3 দিন হয়েছে, একজনকে গ্রেফতার করা হলো না। কোথায় ঘটনা ঘটলো না? থানা থেকে 50 মিটার দূরে, কার্যত থানার সামনে। বিস্ময়কর। তারপর জামিনযোগ্য ধারা, কোথায় আছি আমরা? সমীরদা, আপনার সময় শুরু এখন। আমি এই ব্যাপারটা শোনার পরে আমি এত বেশি পেইনড অ্যান্ড অ্যাংরি হয়েছি, যেটা আমি নিজের ভাষায় বলতে মানে ইচ্ছে করছে যে এটা কি হলো। আমি ওদের বাড়িতে কথা বলেছি ওর দাদার সঙ্গে, কেননা ছেলেটি এখন কথা বলার পর্যায়ে নেই, এবং যেটা জানলাম যে ওর বাবা ওকে একটা কাজে পাঠিয়েছিল কিছু কিনে আনার জন্য মোটরসাইকেলে। ও মোটরসাইকেলে ফিরছিল, তখন একটি তৃণমূলের বোধহয় একটি ওই প্রসেশন যাচ্ছিল। ও তাদের অনুরোধ করে যে তোমরা আমাকে একটু পাসটা দাও, আমাকে যেতে হবে, কারণ আমার একটু দরকারি আমার কাজ রয়েছে, আমাকে একটু যাওয়ার জন্য জায়গা করে দাও। জায়গা দেওয়া তো দূরের কথা, তারা তাকে ধাক্কা মেরে ফেলে মোটরসাইকেলটা ফেলে দিয়ে তাকে মারপিট করে। তখন সে রুখে দাঁড়ায়, কারণ সেটাই তাকে শেখানো হয়েছে যে এই রকম যখন হবে, তুমি যদি অন্যায় না করো তাহলে রুখে দাঁড়াবে, যাই হোক না কেন। সেই রুখে দাঁড়ায়, তখন তারা আরও মারপিট করে এবং যখন পড়ে যায় ওরই হেলমেট দিয়ে 2-3 বার তার মাথায় আঘাত করা হয়।
এ কোনো ক্রমে ওর দাদার কাছে খবর পাঠায় যে বিএসএফে আছে, এই ছেলেটি যে আছে, যে বিশ্বজিৎ, যে এই এদের তৃণমূলের ভিকটিম আজকে, সেই ছেলেটি কুপওয়াড়ায় চাকরি করে, one of the most difficult area in the country today, because I have served there, I have commanded there. সেই জায়গায় এই ছেলেটি এখন মেডিকেল চিকিৎসায় রয়েছে ওর কোনো একটি কারণে অনেক দিন ধরে, এবং প্রত্যেক মাসে ওর মেডিকেল সার্টিফিকেট পাঠানো হচ্ছে ইউনিটে যে হি ইজ আন্ডার ট্রিটমেন্ট, ক্যানট বি সেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, থানা তো কাছে, দ্বিতীয়ত যে সেকশনগুলো লাগিয়েছে সেই সেকশনগুলো, যেটা তুমি সুমন খুব ভালো রাইটলি বললে, প্রত্যেকটাই excepting one section, every section is bailable, hardly anything. এই 34 বা আমি যদি বলি সেকশন 34, 323, 325, 341 and 427, আমার এখানটায় যেটা কোথায় তাহলে ওদের attempt to murder amounting to culpable homicide, এইটা কেন হতে পারত attempt to murder-এর, কেন সেটা দেওয়া হয়নি? পুলিশ এখনো পর্যন্ত অবধারিত ভাবে সমিতদা কেন দেওয়া হয়নি তার উত্তর দেখতেই পাচ্ছি যে রাজনৈতিক মিছিল, শাসক দলের মিছিল। আমি দেবাংশুর কাছে যাব। দেবাংশু, একেবারে মুখগুলো স্পষ্ট এই ফুটেজে দেখা যাচ্ছে, এবং এক তো 3 দিন হয়ে গেছে, একজনও গ্রেফতার হয়নি, দুই হচ্ছে যে বাড়ি গিয়ে গায়ে হাত বুলিয়ে ছবি তুলে সেই ছবি আপলোড করে সস্তা পাবলিসিটি। দেবাংশু, দেখুন, প্রথমেই একটা কথা বলি, যারা আমাদের দেশ সেবা করেন, যারা আমাদের জন্য দিনরাত জেগে থাকেন, নিজেদের লাইফ রিস্ক নেন, তাদের কারোর সাথে এরকম ঘটনা ভীষণ রকমের নিন্দনীয়। এবং তৃণমূল কংগ্রেসের আগেও একজন ভারতবাসী তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই ঘটনার অবশ্যই নিন্দা করি, এবং আমার বিশ্বাস প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা নেবে এবং প্রশাসনের তরফ থেকে অতি দ্রুত গ্রেফতার করা হবে। তার পরিবারের তরফ থেকে কমপ্লেন লজ করা হয়েছে। আমার বিশ্বাস অতি দ্রুত, মানে আমি তোমার সঙ্গে এই কথা হচ্ছে 3 দিন পর 72 ঘন্টায় ফুটেজে স্পষ্ট মুখ দেখা যাচ্ছে, গ্রেফতার শূন্য। সমীর মিত্র, আমি কোন রকম আর্গুমেন্ট যারা দিচ্ছেন, ইট ইজ ডিফেন্সলেস, ইট ইজ আনটেনেবল। যেই বলুক আমি দেখতে পাচ্ছি না, আমার দুর্ভাগ্য যে কারা রয়েছেন মাননীয় প্যানেলিস্টরা, এই ধরনের কোনো ইনসিডেন্টকে কেউ ডিফেন্ড করার কথা নয়। রাদার দ্য অ্যাডমিনিস্ট্রেশন শুড বি ইমিডিয়েটলি সেন্সিটাইজড। ওয়াই ওসি অফ দ্য পুলিশ স্টেশন হ্যাজ নট টেকেন ইমিডিয়েট অ্যাকশন, সেটা তার জবাব দিতে হবে। এই নয় যে প্রশাসন তার দায়িত্ব করছে। এই যদি দায়িত্ব পালনের হয়, তাহলে একটি ছেলে, একটি পরিবার, যাদের 3 ভাই, তারা আজকে ডিফেন্স কিংবা প্যারামিলিটারি ফোর্সে রয়েছে দেশের সেবার জন্যে, তাদের যদি এই অবস্থা হয়, তাকে এইভাবে যদি তাকে হেনস্থা করা হয়, মারা হয়, সেখানে প্রশাসন এখনো যদি নিশ্চুপ থাকে, তাহলে কবে তারা জেগে উঠবে? আমি আবারও বলছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানাই, এবং সত্যি এই ঘটনাকে নিন্দা জানানোর ভাষা পর্যন্ত নেই। এই মুহূর্তে যারা রাস্তায় আছে তারা তৃণমূল কংগ্রেস সেনসিটিভ ব্যাপার আবারও বলছি, আমার বিশ্বাস প্রশাসনের তরফ থেকে যথাযথ অ্যাকশন নেওয়া হবে, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যে রাজনৈতিক দলের সাথে যুক্ত অন্য আরে ওটা আপনাদের গোষ্ঠী দল, ওটা আপনাদের গোষ্ঠী দল। আপনারা আগে মুকুলবাবু দিলীপবাবুর মধ্যে ঠিক করুন, মুকুলবাবু দিলীপবাবুর মধ্যে ঝামেলা কি করে? আমার একটা বিরতি নিতেই হচ্ছে, একটা ছোট্ট বিরতির পর আবার আরো একাধিক গুরুত্বপূর্ণ অংশে ফিরবো। ছোট্ট বিরতি, এক্ষুনি ফিরছি। 3 IPS অফিসারকে কেন্দ্র ডেপুটেশনে নিতে চায়, সেই নিয়ে চিঠি নবান্নে এবং তাই নিয়ে কেন্দ্র রাজ্য চাপানুতর। আমরা গত পর্বেও দেখিয়েছিলাম যে ঠিক কি রয়েছে সংবিধানে। আমরা আবার সেই বিতর্কে বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞদের মতামত নিয়েছি যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কার কি এখতিয়ার, কার সিদ্ধান্ত চূড়ান্ত। দেখুন কে কি বলছে, তারপর এই নিয়ে আলোচনায় আসবে। বাংলা সফর সেরে দিল্লি ফিরে করোনা আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে, কিন্তু তার কনভয়ে হামলার ঘটনা নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত এখনও অব্যাহত এবং দিনে দিনে তা বাড়ছে। রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী এবং ভোলানাথ পান্ডে, নাড্ডার কনভয়ে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গ ক্যাডারের এই 3 অফিসারকে দিল্লিতে ডেপুটেশনে রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের চিঠিতে অসম্মতি জানিয়ে পাল্টা চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্যের পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে এভাবে রাজ্যের 3 IPS অফিসারকে ডেকে পাঠাতে পারে না কেন্দ্র। আর তাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন্দ্র না রাজ্য, কার এখতিয়ারের ক্ষেত্রে চূড়ান্ত? এই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও দুরকম মত রয়েছে। সংবিধানের 309 ধারায় কিছু নিয়মাবলী
কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার করেন তার দ্বারা নির্ধারিত হয়। এখন সেখানে দেখতে হবে যে সরকার, কেন্দ্রীয় সরকার এদের ডেপুটেশনে চেয়ে পাঠাচ্ছেন, এখানে এদের পেরেন্ট ডিপার্টমেন্ট কোনটা। কোনো অফিসারকে তার পেরেন্ট ডিপার্টমেন্টের বাইরে কাজ করতে বলা হয়, তাহলে কিন্তু সেই অফিসারের বা সেই আধিকারিকের সম্মতির প্রয়োজন হয়। স্টেট গভর্নমেন্টে যদি ওদের পেরেন্ট ডিপার্টমেন্ট হয়, তাহলে এদেরকে এভাবে চেয়ে পাঠাতে পারেন না। মানে এটা আলাপ আলোচনার মাধ্যমে চেয়ে পাঠাতে হয়, একতরফা এইভাবে চেয়ে পাঠানো যায়। আইপিএস কাডার রুল 1954 সেখানে কিন্তু বলাই আছে যে স্টেট গভর্নমেন্ট তারা যাদের নাম পাঠাবে তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে, কথা বলে আলোচনা করে করা হবে। 1985 সালের একটি নোটিফিকেশনে বলা আছে যদি এই ব্যাপারে কোনো বিতর্ক হয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ এইটি কিন্তু আবশ্যিক হবে। রুল 6 নম্বর রুলের 1 নম্বর উপধারা বলতে, এটা একটা প্রভিসো বলে বলা আছে, প্রোভাইডেড দ্যাট। এই নিয়ে কিন্তু বিভিন্ন কেসে কিন্তু কোর্ট কাছারি হয়েছে। বিশেষ করে তামিলনাড়ুতে আপনি যদি দেখেন 2001 সালে, সেখানেও কিন্তু রাজ্য সরকারের ক্লিয়ারেন্স যাকে বলা হয় সেটা নেওয়া হয়নি। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, আইপিএস ক্যাডার আইনের 6-1 নম্বর ধারায় বলা হয়েছে সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে মতানৈক্য থাকলে কেন্দ্রের ইচ্ছা বা সিদ্ধান্তই মানতে হবে। কিন্তু এ নিয়ে ভিন্ন মত রয়েছে। রাজ্য যদি না ছাড়ে তবে কেন্দ্র একটা কোনো লিখিত আইন দেখাতে পারে, আইন তো হয় না, রেগুলেশন বা রুল দেখাতে পারে বা অর্ডার দেখাতে পারে যে আমাদের ক্ষমতা চরম, সেটি কিন্তু তবে কোর্টে গিয়ে বিচার। কনভেনশন ডিমান্ডস দ্যাট দে শুড গো। স্টেট থেকে বলতে পারে যে আমরা ছাড়বো না, কিন্তু এই যেহেতু কাডার কন্ট্রোলিং অথরিটি আইপিএস এর কথা বলছি, এই বিশেষ ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স তারা ডেকে পাঠাতে পারে। এবং যদি কোনো কনফ্লিক্ট হয় যে এরা বলছে ছাড়বো না, ওরা বলছে আমরা ঠিক করেছি, ও দেখে নিয়ে আসবো, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিসিশন সেটা প্রিভেল করবে। এইটা হচ্ছে আইন। ক্ষমতার লড়াই নয়, কেন্দ্র রাজ্যের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত মূলত সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্যে দিয়েই নেওয়া হয়, এটাই প্রথা, মত বিশেষজ্ঞদের একাংশের। ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস অ্যাক্ট রুলস, ক্যাডার রুলস হচ্ছে 1954-এ আসে। 29 জুলাই 1985 সেন্ট্রাল গভর্নমেন্ট ওটাকে একটা অ্যামেন্ডমেন্ট করলো, করে একটা প্রোভাইজো ঢুকিয়ে দিল। প্রোভাইজোটা যেটা এলো সেইটাতে ওয়ার্ডটা আছে শ্যাল, আর রুল 6-এ আছে মে। যেমন আর্টিকেল 254-তে কোনো অ্যাক্ট যদি সেন্ট্রাল আর স্টেটের হয়, যদি কনফ্লিক্ট থাকে তাহলে সেন্ট্রাল উইল অলওয়েজ প্রিভেল। অপশনসটা একটু একটা গ্রে এরিয়ার আছে। নর্মালি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল উইল হ্যাভ দি অথরিটি। শেষ অবধি সংঘাতের শান্তিপূর্ণ সমাধান হয় নাকি দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে, সেটাই বড় প্রশ্ন। প্রকাশ সিনহা, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। আপনারা শুনলেন যে 6 নম্বর রুলের 1 নম্বর উপধারা এবং সেই উপধারা নিয়ে বিভিন্ন পক্ষে বিশেষজ্ঞদের নানা মত, কিন্তু এই গোটা বিতর্কটায় একটা ভিন্ন মাত্রা যোগ করেছেন এই রাজ্যের স্বয়ং রাজ্যপাল। তিনি টুইট করেছেন, একেবারে সোশ্যাল মিডিয়ায় লিখছেন কয়েকজন আমলা সরকারি চাকুরে না হয়ে রাজনৈতিক কর্মী হয়েছেন। শুধু এখানে থামেননি, তার টুইটার হ্যান্ডেলে 19 জন পুলিশকর্তার নামের তালিকা প্রকাশ করেছেন এবং তাই নিয়ে নিঃসন্দেহে বিতর্ক শুরু হয়েছে। দেখুন, they are frontline workers, they are getting paid out of public exchequer, they are using everything under the sun to act not as public servants but as political workers. I have details of 21 such people. I have written to the Honorable Chief Minister. As and when she will spare time, I will share with her the sensitive details. পুলিশ প্রশাসনে রাজনীতিকরণের অভিযোগে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি এবং রাজ্যপাল। এই প্রেক্ষাপটে শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন জগদীপ ধনকর, আর রবিবার সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজের টুইটার হ্যান্ডেলে 19 জন পুলিশকর্তার একটি তালিকা প্রকাশ করেন তিনি। এই নজিরবিহীন ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিশেষ করে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় যখন কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র, সেই মুহূর্তে রাজ্যপালের এই টুইট আরো বেশি করে তোলপাড় ফেলে দিয়েছে। বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পরই কড়া ভূমিকা নিয়েছে মোদী সরকার।
আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠী এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ভোলানাথ পান্ডে। রাজ্যের এই 3 আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে নিতে চেয়ে নবান্নকে চিঠি দিয়েছে অমিত শাহর অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু রাজ্য সরকার এই 3 অফিসারকে ছাড়তে নারাজ, আর এ নিয়েই কার্যত নজিরবিহীন সংঘাতে মোদী সরকার ও মমতা সরকার। আইপিএস অফিসারদের কেন্দ্র এভাবে ডেকে পাঠাতে পারে কিনা, কিংবা রাজ্য সরকার কি তাদের ছাড়তে বাধ্য, এ নিয়ে আইন কি বলছে, সরকারি বিধি কি বলছে, তা নিয়ে তো কাটাছেঁড়া চলছেই। এরই মধ্যে রাজনৈতিক চর্চাও অব্যাহত। প্রত্যাশিতভাবে কেন্দ্রের পদক্ষেপে কোনো ভুল দেখছে না বিজেপি, সেই সঙ্গে হুঁশিয়ারিও দিচ্ছে তারা। কেন্দ্র সরকার যদি মনে করে যে রাজ্যে আইন শৃঙ্খলা বা আইনের শাসন প্রশ্নচিহ্নের মুখে, যদি মনে করেন সরকার পরিচালনা করতে বা প্রশাসন সম্পূর্ণভাবে দলদাসে রূপান্তরিত, কিংবা তারা প্রবল কোনো চাপের শিকার, তারা স্বেচ্ছায় কোনো কাজ করতে পারছেন না, তো সেই অভূতপূর্ব পরিস্থিতিতে ডেকে পাঠাতে পারেন। यदि भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष का स्वागत यदि ममता जी के लोग, भाईपो के लोग पत्थर से करें, तो क्या ममता जी को और भाईपो को माफ करना चाहिए? क्या आप लोग बर्दाश्त करेंगे? क्या बंगाल की जनता बर्दाश्त करेगी? क्या পাল্টা তৃণমূলের দাবি সম্পূর্ণ অনৈতিকভাবে 3 আইপিএস অফিসারকে ডেকে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে এটা খুবই অনৈতিক ব্যাপার। আইএএস এবং আইপিএস নমিনেটেড হয় বিভিন্ন রাজ্যের জন্য। এটা যদি কখনো সেন্ট্রাল গভর্নমেন্ট চায়, রাজ্যের কাছে বলতে পারে যে আমাকে এই অফিসার তুমি পাঠাও, সরাসরি ডাকতে পারেন না। আইপিএসদের ডেকে পাঠানো প্রসঙ্গে কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন না করলেও তৃণমূল সরকারের আচরণ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি সিপিএম। কেন্দ্রীয় সরকার রাজ্যের অফিসারদের ডেকে পাঠাবেন ঘন ঘন, এটা হওয়া উচিত নয়। বিশেষ করে বহু ক্ষেত্র রাজ্যের এখতিয়ারভুক্ত, দরকারটা কি ডাকার। কিন্তু এক্ষেত্রে আমার দ্বিতীয় কথাটা হচ্ছে এই, যেমন কেন্দ্রীয় সরকার ডাকুক এটা আমরা চাইবো না, তেমন রাজ্য সরকারও এমনভাবে যেন চলে যেখানে ডাকাটার জন্য জবরদস্তি না হয়। আইপিএস অফিসারদের ডেকে পাঠানো নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের ঘটনা খুব কমই দেখা যায়। এর আগে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল তামিলনাড়ুতে। 2001 সালের মে মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন জয়ললিতা। জুন মাসে মাঝরাতে বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় তৎকালীন ডিএমকে প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে। এই ঘটনায় ক্ষুব্ধ তৎকালীন বাজপেয়ী সরকার তামিলনাড়ু সরকারের 3 অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য ডেকে পাঠায়, কিন্তু মুখ্যমন্ত্রী জয়ললিতা অফিসারদের পাঠাতে অস্বীকার করেছিলেন। এবার একই পরিস্থিতি বাংলায়। শেষ অবধি কেন্দ্র রাজ্য এখতিয়ারের সংঘাতে কার জয় হয় সেটাই দেখার। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। হ্যাঁ, নজিরবিহীন সংঘাত, পাশাপাশি এমন বহু জিনিস আছে যেটাও মোটামুটি রাজ্য রাজনীতিতে নজিরবিহীন। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথবাবু, অনেকে বলছেন যে এই যে রাজ্যপাল একেবারে নাম পাবলিশ করে দিচ্ছেন, পাবলিক স্ফিয়ারে নাম এনে দিচ্ছেন, এটাও নজিরবিহীন, স্বাধীনতার পরে কখনো হয়নি। না দেখুন, এই মানে রাজায় রাজায় যুদ্ধ করে উলুক খাকড়ার প্রাণ যায়। ফলে এখানে কেন্দ্র রাজ্যের সংঘাত আরো পরিষ্কার করলে বিজেপি এবং তৃণমূলের সংঘাত, তাতে কিন্তু বহু আইপিএস আইএস অফিসাররা তারা কিন্তু মানে চরম অস্বস্তির মধ্যে আছেন। একই সাথে এটাও বলতে চাই যে আইএস আইপিএস অফিসারদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যেমন ব্যবহার করে, তারাও কিন্তু রাজনীতির আশ্রয়ে থেকে নিজেদের কেরিয়ার তৈরি করতে চায় এবং অনেক সময় রাজনৈতিক নেতাদেরকে সন্তুষ্ট করে তারা ভালো প্লেসমেন্ট চায় এবং কেরিয়ার চায়। যে বিতর্কটা আমি দেখতে পাচ্ছি যে ক্রমশ কিন্তু বিজেপি আইডেন্টিফাই করতে চাইছে যে কারা তৃণমূল কংগ্রেসের খুব কাছের মানুষ এবং তাদেরকে একটা বার্তা দিতে কিন্তু চাইছে এবং সেটা রাজ্যপালের মাধ্যমে চাইছে। যে চাপের রাজনীতি বলছে 3 জন আইপিএস অফিসারকে যে 3 জন আইপিএস অফিসারকে, হ্যাঁ 3 জন যে আইপিএস অফিসারকে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা বলছেন, শেষ পর্যন্ত কিন্তু আমাদের এটা যুক্তরাষ্ট্র হলেও কেন্দ্রের প্রাধান্য আছে। কারণ রুলসের 6(2) ধারা বলছে, আমি একটু পড়ে শোনাচ্ছি, প্রোভাইডেড দ্যাট ইন কেস অফ এনি ডিসএগ্রিমেন্ট দ্য ম্যাটার শ্যাল বি ডিসাইডেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট অর স্টেটস concerned shall give effect to the decision of the central government। অর্থাৎ মোদ্দা কথা হলো 1985 সালের পর রুলস যেটা দাঁড়াচ্ছে সেটা হলো কেন্দ্রীয় সরকার যদি চায় তাহলে কিন্তু রাজ্য সরকার সেটাকে এফেক্ট দিতে বাধ্য, অর্থাৎ সেটা মেনে নিতে বাধ্য। ফলে এইরকম একটা সিচুয়েশন। দেখুন সবকিছুই তো আপনি লক্ষ্য করে দেখবেন
বহু বহু বিষয়ে কিন্তু আমরা অভ্যস্ত ছিলাম না, এমন জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। যেমন ধরুন বহিরাগত ইস্যুটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তৃণমূল কংগ্রেস বলছে প্রধানমন্ত্রীও বহিরাগত। আজকে বৈশালী বলছেন তৃণমূলের বালির সাংসদ, বালির এমএলএ বৈশালী ডালমিয়া, তিনি বলছেন এবং সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন যে তাহলে কি আমাদেরকেও অর্থাৎ বৈশালী ডালমিয়াদেরকেও বহিরাগত বলা হবে? আমি জানি না। বেশ বহিরাগত বিতর্কে আসবে। আমি সমীর রাইটের কাছে আসবো। সমীরদা, বহিরাগত মানে আমি বলছি যে একটা বাংলা প্রবাদ আছে না, ঠক বাজতে গাঁও যার, প্রায় সেই রকম অবস্থা। আমি চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনকে বাংলার জামাইবাবু বলে জয়ধ্বনি দেবো, হুবহু সেই যদি আমি অর্থ গ্রহণ করি, জেপি নাড্ডাও তো বাংলার জামাইবাবু। আমি দেখছিলাম জয়া ভাদুরী যে অর্থে বাঙালি, শ্রীমতী মল্লিকা বন্দ্যোপাধ্যায় হুবহু সেই অর্থে 16 আনার ওপর 18 আনা বাঙালি। কেন? ঘটনাচক্রে কি অদ্ভুত সমাপতন দেখুন। জয়া ভাদুরী অবশ্যই মধ্যপ্রদেশের বাঙালি পরিবার, তরুণ ভাদুরীর কন্যা, আবার মল্লিকা বন্দ্যোপাধ্যায় জয়শ্রী বন্দ্যোপাধ্যায় সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কন্যা, এবং আমি জানি না প্রণয় দ্বারা বা দেবজিৎরা কতটা জানে এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখছি যে 1991 সালের 11ই ডিসেম্বর মল্লিকা দেবীর সঙ্গে জয়প্রকাশ নাড্ডার বিবাহ হচ্ছে একেবারে বাঙালি রীতিনীতি মেনে। আমি সুতরাং বহিরাগত বাঙালি এই বিষয়গুলো সত্যি সত্যি বোধহয় গ্রে এরিয়া। আমি আরেকটা রাজ্য রাজনীতি থেকে সমিতদা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরুন কিছুদিন আগেও বলছিলাম যে অভিষেক মনু সিংভি, কংগ্রেস এবং তৃণমূল দুটো দল মিলে এই বাংলা থেকে রাজ্যসভায় তাকে পাঠালো। বাংলার সঙ্গে কি যোগাযোগ? তিনি তো অবধারিতভাবে বহিরাগত। আমি বলছি বহিরাগত হলে আবার বলছি ওই ঠকবাস্তে গাঁওজারের মতো অবস্থা হবে না তো? সমীর রাইট। দেখো, প্রথম কথা আমি বলবো যে আমি এক একটা করে বলছি। যেমন ধরো পিকে বলতে আমরা পিকে ব্যানার্জিকে জানি, বাঙালি এখানকার। তৃণমূলের পিকে কে? উনি অন্তর্গত না বহিরাগত? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, এই সরকার যেটা করছেন, যারা বহিরাগত বলছেন তারা ভুলে যাচ্ছেন যে তাদের রাজনৈতিক ক্ষমতা লোভের জন্যে তারা মানুষে মানুষে যে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং গোটা ভারতবর্ষে সেটা ছড়িয়ে যেতে পারে। আমি আজকে বলছি, যখন তৃণমূল দলটি নিজেদেরকে বলে সর্বভারতীয় দল, তারা যখন ত্রিপুরায় ভোটে লড়তে গেছিলেন বহিরাগত ছিলেন না। তারা যখন আসামে ভোটে লড়তে গেছিলেন বহিরাগত ছিলেন না। এবং আজকে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, এরা একটা সর্বভারতীয় দল। সুতরাং সর্বভারতীয় দলের যারা রয়েছেন তাদের কর্মসূচিতে তারা সমস্ত রাজ্যেই তাদের প্রতিনিধি থাকবে এবং তাদের প্রতিনিধিরা যাতায়াত করবেন, এটাই রীতি। এবং তৃণমূলেরও নিশ্চয়ই যেতে পারেন। সুতরাং কেউ যদি বাইরে থেকে আসেন তাদেরকে বহিরাগত বলা, এবং মানুষে আজকে বহিরাগত বলছেন, আজকে যে বাঙালিরা বাইরে কাজ করছেন তাদেরকে যদি স্থানীয় লোকরা, সেই সমস্ত রাজ্যের লোকরা বহিরাগত বলেন, তার দায়িত্ব আজকে বর্তমান শাসক দল নিতে পারবেন না। সুতরাং খালি রাজনৈতিক ক্ষমতা লোভের জন্য এই সমস্ত তকমা আপনারা বন্ধ করুন। আপনারা দুদিন আগে বলেছিলেন, এইখানে আমি দেখি টিটাগড়ে, যে ওখানকার যারা পশ্চিমবাংলার লোক নয়, অর্থাৎ বিহারের লোক অধিকাংশ, তাদেরকে বলেছিলেন বহিরাগত। দুদিন পরে আপনারা বলছেন যে না, এরা তো আমাদের ঘরের লোক। সুতরাং এই যে খেলা, এটা প্লিজ বন্ধ হোক পশ্চিমবাংলাতে। प्रश्न आप बांग्ला में भी कर सकते हैं, इंग्लिश में भी कर सकते हैं, हिंदी में भी कर सकते हैं। একটু ভালো করে ছবিগুলো খুঁটিয়ে দেখলেই রহস্য উন্মোচিত হবে। টোপর পড়া ব্যক্তিকে চিনতে অসুবিধা হচ্ছে? ইনি জগৎ প্রকাশ নাড্ডা। হ্যাঁ, ঠিক ধরেছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি। পাশের সম্পূর্ণ বাঙালি কোণের বেশে তিনি মল্লিকা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন মল্লিকা নাড্ডা, জেপি নাড্ডার স্ত্রী। অর্থাৎ বাংলার জামাইয়ের কনভয়ে হামলার ঘটনা ঘিরেই এখন তোলপাড় গোটা দেশ। আর স্বামীর কনভয়ে হামলার ঘটনায় বেজায় ক্ষুব্ধ বাঙালি কন্যা মল্লিকা। যে সংস্কৃতি আর কালচারের বিষয় আমরা বাঙালিরা গর্ব করি, কি আমাদের এডুকেশন, আমাদের কালচার, আমাদের ব্যবহার এসব এত ভালো, আর সবাই এটাকে মানে, ওই জায়গায় ধরনের হওয়াটা তো মোটামুটি খারাপই লাগলো, সবাইকারই খারাপ লাগছে। একদিকে তো ইন্ডিপেন্ডেন্স অফ স্পিচের বিষয়ে কথা হয়, আর অন্যদিকে এই ধরনের ব্যবহার হয়, সেটা তো একদমই ঠিক নয়। মল্লিকা নিজে কখনোই সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন, কিন্তু তার পরিবার শুরু থেকেই জনসংঘের সঙ্গে জড়িত। মল্লিকার মা জয়শ্রী বন্দ্যোপাধ্যায় জব্বলপুর সেন্ট্রাল আসন থেকে জনতা পার্টির বিধায়ক ছিলেন। 1999 ভোটে জিতে বিজেপির তরফে লোকসভার সাংসদও হন তিনি।
জেপির সঙ্গে মল্লিকা 4 হাত 1 হয় 1991 সালে। সম্পূর্ণ বাঙালির রীতি আচার মেনে বিয়ে। বাঙালি কনের সাজে মল্লিকা, পাশে হাসি মুখে নাড্ডা। বাঙালি স্ত্রী, বাংলার জামাই। জগৎপ্রকাশ নাড্ডার ঠিক মানে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার পরই তিনি কার্যক্রমে আসেন। তিনি তার স্ত্রী গোটা বাংলা ঘুরেছেন, সব জায়গায় গেছেন, তার আগেও এসছেন। তারা আশ্চর্য হয়েছেন যে পশ্চিমবঙ্গে যারা আতিথেয়তার জন্য যে বাংলা সারা ভারতবর্ষে বিখ্যাত, তার বাঙালিদের মান সম্মান সংস্কৃতি কোথায় থাকলো। সে বিভিন্ন সময় রাজ্য সরকারের বিভিন্ন মঞ্চে অমিতাভ বচ্চনকে নিয়েছে, বলা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছেন বাংলার জামাই। জয়া ভাদুড়ির বাড়িও মধ্যপ্রদেশে, মল্লিকা ব্যানার্জির বাড়িও মধ্যপ্রদেশে। জেপি নাড্ডা স্ত্রী মল্লিকা বাংলাকে নিজের ঘর বলেই মনে করেন। বাংলায় নিয়মিত আসা যাওয়া আছে তার, আর সেই বাংলাতেই নিজের স্বামীর কনভয়ে হামলার ঘটনায় দুঃখিত মল্লিকা। এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের ঘটনার পর প্রশ্ন উঠছে, আগামী দিনে কি স্বামীকে প্রচারের সঙ্গ দিতে বাংলায় আসবেন মল্লিকা? আসার যেমনি হবে প্রোগ্রাম চুনাবের সময় দেখা যাবে, এখন তো এত তাড়াতাড়ি কি বলবো। নাড্ডার বাঙালি সম্পর্কের বিষয়টিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তিনি বাংলার জামাই না কোথাকার জামাই, এটা বাংলার কোনো মানুষ জানতোই না। উনি খালি বলছেন আমি বাঙালি, মানে বাঙালি বাংলা ভাষায় হয়তো কথা বলেন, কিন্তু বহু বাঙালি বিহারে আছে, বহু বাঙালি উত্তরপ্রদেশে আছে, সেটা জানা গেল না। ফলে স্বাভাবিকভাবে এই প্রসঙ্গ আজকে উত্থাপন করা অপ্রাসঙ্গিক। বিধানসভা ভোটে বাঙালি আবেগকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। বিজেপিও তুলে ধরছে জেপি নাড্ডা বাংলার জামাই এবং বাংলার জামাইয়ের উপর বাংলাতেই হামলা হয়েছে। শেষ অবধি বাঙালির আবেগ কোন দিকে যায় তার উত্তর ভোটের ফলেই বোঝা যাবে। সঞ্জয় মিত্র, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সমান অধিকার দেবাংশু ভট্টাচার্যের কাছে আসবো। আচ্ছা দেখুন, তো এখানে তিনটে কথা আছে। প্রথম কথা, বহিরাগত শব্দটাকে এক একজন এক এক রকম ভাবে এক্সপ্লেইন করছেন। তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডটা কিন্তু ভীষণ ক্লিয়ার। বাংলার বাইরের রাজ্য থেকে কেউ আসছেন বা বাংলা ব্যতীত অন্য কোনো ভাষায় কথা বলছেন, বহিরাগত তাদের ক্ষেত্রে বলা হচ্ছে না। কাদের ক্ষেত্রে বলা হচ্ছে? দুটো উদাহরণ দিই। ধরুন জেপি নাড্ডা মানে বা বিজেপির নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে কেউ কেউ কোথাও কোথাও বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বিশ্বভারতীতে। বাংলাকে যারা চেনেন তারা তো এই কথাটা বলবেন না। এক। দ্বিতীয় উদাহরণ কি? ধরুন কেউ কেউ বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতকে বদলে অন্য কোনো গান করতে হবে। এটা বাংলার মানুষ কখনো বলবেন না। বহিরাগত তত্ত্বটা কোথায়? আজকে ধরুন কেন্দ্রীয় সরকারের এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্টের পরিবর্তনের জন্য আলু পেঁয়াজের দাম বাড়ছে। এখন পশ্চিমবঙ্গে যেহেতু মমতা কেন্দ্রীয় সরকারের বিরোধী একটা রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করতে পারছেন, কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী এবং তার পরিবারকে 50 টাকা আলু খেলেও তাকে মুখ বুজে থাকতে হবে, কারণ তিনি এমন একটা দল করছেন যার কেন্দ্রীয় সরকার চালাচ্ছে অন্য কেউ। বা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজকে 50 টাকা আলু খেলেও মুখ খুলতে পারবেন না, কারণ তার টিকি বাঁধা আছে নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে, আর আইনটা তারা পাস করছেন। এখানে বিহারের মানুষ বহিরাগত তত্ত্বটা নিয়ে যাবে। সমিতা আপনার সময় বলিনি, সমিতা আপনার সময় বলিনি, আমার একটু কমপ্লিট করতে দিন। প্রশ্নটা হলো সুমনদা, আপনি বললেন অমিতাভ বচ্চনের কে আছেন মানে তাকে জামাইবাবু বলা হয়, সেই তত্ত্বটা নিয়ে। এখানে বাংলার সাথে কার আত্মীয়তার সম্পর্ক কি না সম্পর্ক সেই জায়গা থেকে আসছে না। আজকে দিলীপ ঘোষ বাবু যখন বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছেন বাঙালিরা দেশদ্রোহী, বাঙ্গাল দেশদ্রোহী কা গাড় হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে কিন্তু দিলীপ ঘোষ বাবু বহিরাগত আচরণ করছেন, কারণ বাংলার কৃষ্টির সাথে সংস্কৃতির তার সাথে তিনি তার নিজের শিকড়টাকে ছিন্ন করে নিচ্ছেন। এই কৈলাস বিজয়বর্গীয় কথা, এই কৈলাস বিজয়বর্গীয় ইন্দোরে তার নিজের বাড়িতে আছে, করেছিলেন। তাহলে সিধু কোন ডহর বাবুর যিনি খোঁজ করেন মমতা ব্যানার্জি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে, রামমোহন রায় বিধানসভায় বিশ্বভারতীতে জন্মেছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে মমতা ব্যানার্জি বহিরাগত। অদ্ভুত কথা, মমতা ব্যানার্জি বহিরাগত। তৃণমূলের যুক্তি বিদ্যাসাগরের মূর্তি খারাপ হয়ে গেল 2019 এর লোকসভা নির্বাচনে। বিদ্যাসাগরের মূর্তি তৃণমূল ভেঙেছে। গোটা বাংলা দেখেছে দাদা সেই ভিডিও, কারা মাথায় কলসি বেঁধে ভিডিও ভেঙেছে ওই মূর্তি, এবং ওই আপনার অমিত শাহের মিছিল চলাকালীন কেন ভেঙেছে জানেন? আর বাইরে থেকে যারা এক মিনিট আমি এক মিনিট সমিতা বলুন, আমরা শুনছি। আচ্ছা দেবা, আচ্ছা দাঁড়া সুমন, হ্যাঁ সমিতা বলুন, শোনা যাচ্ছে। দাঁড়া আমি একটু চুপ করতে বলো। হ্যাঁ একটু আসতে
একটু আসবে। দেবাংশু তো এতক্ষণ বললো, এবার থামতে বলো। আরে সমীর রাইচ আপনি বলুন, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, আমার কথা হলো দেবাংশু এতগুলো যুক্তি দিচ্ছেন, দেবাংশু জানেন না যে আমাদের রাজ্যের নেতা, শুধু নেত্রীকে আমি বলবো না, এক একজন নেতা এবং নেত্রী তারা বাংলা ভাষা, বাংলার সাহিত্য, বাংলার কৃষ্টি নিয়ে যে সমস্ত কথা বলেন, তারপরে আর কোনো তার ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায়, তাহলে প্রতি মুহূর্তে তারা বহিরাগত হন। সুতরাং এটা কোনো যুক্তি নয়। আজকে আমি বলি কেন তাহলে শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাসাডার হবে পশ্চিমবাংলার? বাংলায় মানুষ ছিলেন না? বাংলায় কোনো কৃতি সন্তান নেই? সুতরাং এই সমস্ত তৃণমূলের কাছ থেকে সংস্কৃতি শিখতে হবে না, তৃণমূলের থেকে অপসংস্কৃতির লোক নেই। এই বিতর্কে থেকে একটা জিনিস একেবারে স্পষ্ট হয়ে উঠেছে, সেটা হচ্ছে সংস্কৃতি আর রাজনীতি যত ভোট আসছে একেবারে পাশাপাশি যাচ্ছে। ঠিক যেমন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, তার বাড়িতে আরএসএস প্রধান যেতে না যেতে আজকে তৃণমূল সাংসদ মনীশ গুপ্ত এবং 101 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর বাপ্পাদিত্য দাশগুপ্ত তারা তার বাড়ি গেলেন। আমি জানি না সত্যি সত্যি সংস্কৃতি জগৎ আর রাজনীতির ভেতরের দেয়ালটা যত ভোট আসে এবং অনেক সময় যখন প্রার্থী তালিকা ঘোষণা হয় তৃণমূলের রিপোর্ট কার্ডও তুলে দেন। আমাদের তো প্রোগ্রাম আগে থেকে ছিল, তো আমাদের তো বঙ্গধ্বনি প্রোগ্রাম চলছে। আজকে তো আমি এখানে এসেছি কারণ 101 ওয়ার্ডের প্রোগ্রাম ছিল আজকে। তাছাড়াও এখানে তো এমনি আসার কথা, কারণ তেজেনবাবুকে আমি অনেক দিন চিনি, ও আমার ফ্যামিলি ফ্রেন্ডের মতন। তো এটা তো কোনো সৌজন্যমূলক আশা, আমরা এসেও থাকি। আর উনি তো ফোনে কথা বলেন, ইমেল করেন, আমাকে অনেক কিছু করেন। রবিবার মোহন ভাগবত ঘুরে যাবার পর শরৎবাদক তেজেন্দ্র নারায়ণ জানান তাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। এদিন তৃণমূল সাংসদ তার বাড়িতে যাবার পর আর সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি। তবে আরএসএস প্রধানের সফরের পরপরই তৃণমূলের এই কর্মসূচির ফলে আদৌ লাভ হবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞদের একাংশ। আমি যখন আপনি একটা কাজ করি, আপনি যখন তাতে রিয়্যাক্ট করেন, তা সেটা রিয়াকশন, রিয়াক্টিভ। যে রিয়াক্টিভ সে কিন্তু সবসময় এক ধাপ পেছিয়ে আছে। রাজনৈতিক কৌশলের দিকে কিছু কিছু জিনিসগুলি হয়তো অজান্তে প্রতিযোগিতামূলক হয়ে যেতেই পারে, এবং সেটা হয়তো হয়ে জনগণের চোখে সেটাই মনে হচ্ছে। কৌশলের বিকল্পের অভাব হয়তো হতে ভালো হতে পারে। ভোটের এজেন্ডা কে ঠিক করবে? কারতলা ইস্যুতে ভোট হবে, কে আগে হাঁটবে কে পরে? এই নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে সবসময় কড়া টক্কর হয়। বঙ্গে এক্ষেত্রে বিজেপি না তৃণমূলে গিয়ে তা হয়তো আর কিছুদিন বাদই বলা সম্ভব। সঞ্জয় মিত্র, সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। দেখুন, ভোট আসছে, এ রাজ্যে সব দলেরই পাখির চোখ এখন ওই সংখ্যালঘু ভোট, যা ভোটের ফলাফলে বড় সড়ো ফারাক করে দিতে পারে। অন্যদিকে রাজ্যের সংখ্যালঘু ভোটকে টার্গেট করেই 21 বিধানসভায় ভোট যুদ্ধে ঝাঁপাচ্ছে মিম। দৌড়ে প্রত্যেকেই আছে। আবার কাদের বেলুন শেষ পর্যন্ত মেঘের ওপারে পৌঁছবে আর কাদের বেলুনে আলপিন পড়বে সে তো সময়ই বলবে। আপাতত এই নিয়ে অ্যানিমেশনে একটু মজা করেছি বলে আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা। সেন্সোডাইন দাঁতের শিরশিরানির থেকে ক্লিনিক্যালি প্রমাণিত আরাম। বিমল বলকথা কেসরি। অজন্তা শুজ নতুনের পথে। সহযোগী নিবেদক রাজা গোল্ডেন ম্যারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। সনকা হসপিটাল দুর্গাপুর, চিকিৎসায় দক্ষতা, যত্নে আন্তরিকতা। বিডির গ্লিসারিন ব্যবহার করুন, শীতেও বসন্তের ছোঁয়া।